ডিয়ার স্টুডেন্টস, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি লেকচার 4 এ তোমাদেরকে স্বাগত। আমাদের আজকের লেকচার 4 এর টপিকস হচ্ছে পাজল। পাজল নিয়ে আমরা আজকে বেশ অনেক কিছু জিনিস, অনেকগুলো টপিকস এবং অনেকগুলো ইস্যুস নিয়ে কভার করব। কীভাবে পাজল কোশ্চেন হয়, পাজলে কী থাকে, অ্যান্ড সেগুলোকে কীভাবে সলভ করতে হয়। তো আমি লেফট সাইডে অলরেডি তোমাদের জন্য পাজলের যে প্যাটার্নগুলো আছে সেগুলো লিখে রেখেছি। লাইক এই 7 টাইপের পাজল আমরা ইউজুয়ালি পরীক্ষাতে পেয়ে থাকি। তো তাদের মধ্যে আছে ম্যাথমেটিক্যাল পাজল, সিকোয়েন্স পাজল, ম্যাপ পাজল, লিঙ্কিং পাজল, রাউন্ড টেবিল কনসেপ্ট, গ্রুপ পাজল এন্ড মিক্স পাজল। সো প্রত্যেকটা টাইপের পাজল নিয়ে প্রতিটা পাজলের টপিকস টাইপস নিয়ে আমরা এক বা একাধিক পাজল সলভ করবো, এন্ড সেই সময় এগুলো সবার বিস্তারিত আলোচনা হবে। তো প্রথমে আমরা একটু দেখে নিই পাজলে অ্যাকচুয়ালি কি থাকে এবং পাজলের কোশ্চেনগুলো কেমন হয়। একটা পাজল তার দুটো পার্ট নিয়ে তৈরি হয় কোশ্চেনটা। সো পাজলের ফার্স্ট যে পার্টটা থাকবে সেটাকে আমরা বলতে পারি বডি। লাইক তোমাকে একটা ছোট স্টোরির মতো 4-5 লাইনের অথবা 6-7 লাইনের, ইংরেজিতে বেশি হতে পারে, এরকম লাইনে একটা বডি দেওয়া হবে। অনেকটা দেখতে আমরা ছোটকালে যেরকম রিডিং কম্প্রিহেনশন করেছি তার মতো। রিডিং কম্প্রিহেনশনের প্রথমে একটা প্যাসেজের মতো দেওয়া থাকে, দেন তার আদলে কিছু কোশ্চেন দেওয়া থাকে। তো আমরা পাজলের চেহারাটাও কাইন্ড অফ ওইরকমই দেখতে পাবো। তো সেই পার্টটাতে আমাদের যে এরকম প্যাসেজটা থাকবে সেই প্যাসেজের পার্টটাকে আমরা বলতে পারি বডি। দেন এটার আদলে আমাদের থাকবে হচ্ছে কিছু কোশ্চেনস। সো আমরা সলভ করার সময় এই বডি থেকে আমাদেরকে কিছু জিনিস নিতে হবে। মূলত এই বডির ভিতরে আমাদের সব ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে। বডির মধ্যে কি কি জিনিস থাকতে পারে? আমার এখানে থাকবে হচ্ছে ক্লুজ অথবা লজিক্স। বডির মধ্যে আমি কিছু ক্লু পাবো অথবা কিছু লজিক্স পাবো, যে লজিক এবং ক্লু তাদের সমন্বয়ে আমাদেরকে কোশ্চেনগুলোকে সলভ করতে হবে। সো কাইন্ড অফ একটু কমপ্লেক্স মনে হলো, আমরা যখন রিয়েল কোশ্চেন সলভ করতে যাবো তখন সেই জিনিসটা নিয়ে আমরা আরো ডিটেল করলে তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো বডিটাকে আমরা প্রথম খুব সুন্দর করে পড়বো, পড়ে আমরা যে ক্লুগুলো অথবা লজিকগুলো পাবো সেগুলোকে সুন্দর করে প্যারাফ্রেজিং করবো। প্যারাফ্রেজিংটা কি? প্যারাফ্রেজিংটা হচ্ছে, ধরো আমি পেলাম কোনো একটা জায়গায় কোনো একটা ক্লুর মধ্যে এরকম লেখা আছে যে প্রথম ঘরে রহিম বসবে। কোনো একটা জায়গার কথা বললো, কোনো একটা প্লেস যেখানে তোমার 6টা প্লেস আছে, 6টা চেয়ার আছে। তো 6টা চেয়ারের মধ্যে হয়তো আমাকে এরকম বলা হলো যে প্রথম চেয়ারটাতে রহিম বসবে। সো আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি। তুমি চাইলে এভাবে লিখতে পারো, রহিম ফার্স্ট। এখন এখানে রহিমকে তুমি পুরোপুরি রহিম না লিখে আর ইজ ইকুয়াল টু ফার্স্ট লিখে দিতে পারো। হোয়াটএভার তোমার জিনিসটা বোঝার জন্য যতটুকু ভাবে লেখা দরকার তুমি সে ততটুকুই লিখবে। আননেসেসারি এখানে আমাদেরকে এই ওয়ার্ডিং গুলোকে করে সমানষ্ট করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আর দিয়ে আমি বুঝতে পারলাম যে রহিমকে আমি ডিনোট করেছি। সো এরকম করে আমি আমার ক্লুজ গুলোকে, লজিক গুলোকে প্যারাফ্রেজ করবো একে একে। প্র্যাকটিস করার পরে খাতার মধ্যে এই জিনিসগুলোকে যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে পাজলের কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের বারবার আমাদের বডিতে যেতে হবে এবং খুঁজে খুঁজে বের করতে হবে ক্লুটা কোথায় ছিল। দ্যাটস ওয়াই আমি কি করবো, কোশ্চেনের যে ফাঁকা অংশগুলো থাকে সেই ফাঁকা অংশগুলোর মধ্যে আমরা প্যারাফ্রেজিং করে আমাদের ক্লুগুলোকে আমরা লিখে ফেলবো। এরপরে যখনই আমাদের প্রয়োজন হবে আমরা জাস্ট আমাদের প্যারাফ্রেজিং যে পার্টটা আছে সেই পার্টের দিকে তাকিয়ে আমাদের কোশ্চেনগুলোকে সলভ করে ফেলবো। সো দ্যাটস অল। এর বেশি আর স্পয়লার তোমাদেরকে দিতে যাচ্ছি না, আমরা একটা রিয়েল কোশ্চেনে চলে যাই, তাহলে আমাদের কাছে জিনিসগুলো আরো পরিষ্কার হবে। আমরা প্রথমে যে পাজলটা দিয়ে শুরু করবো সেটা একটা সিকোয়েন্স পাজল। এই পাজলটা খুব সহজ একটি পাজল, যাতে করে আমাদের বুঝতে খুব সহজ হয় এবং আমরা খুব সহজে যাতে জিনিস ধরতে পারি। আমি এরকম একটা সিকোয়েন্স পাজল তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। তোমরা স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, আমি কোশ্চেনটা পড়ছি। প্রথমে পাজলের যে 3টা লাইন দেওয়া আছে এটা কি আমরা বডি হিসেবে বলছি। সেখানে লেখা আছে all padlocks manufactured by the guaranteed combination lock company have a combination that consists of 4 elements. আচ্ছা, এখানে একটা প্যাডলক ম্যানুফ্যাকচার কোম্পানির কথা বলেছে। প্যাডলক বলতে বুঝি আমরা ছোটকালে যে ব্রিফকেস দেখেছি, ব্রিফকেসের মধ্যে নাম্বার ঘুরে ঘুরে যে লকগুলো ছিল ওগুলোকে প্যাডলক বলা হয়। তো কোনো একটা কোম্পানি যে প্যাডলক তৈরি করে সেই কোম্পানির অল প্যাডলকস গুলো লক কোম্পানি হ্যাভ এ কম্বিনেশন। ওই যে লকগুলো রয়েছে সেই লকগুলোর ভিতরে যে কম্বিনেশনটা, সেই কম্বিনেশনটা কি রকম? দ্যাট কনসিস্ট অফ 4 এলিমেন্টস। দ্যাট মিন্স ওই ব্লকের মধ্যে 4টা এলিমেন্টস রয়েছে। ওকে,
দেন আমাকে বললো the elements are one digit number, a two digit number and two letters of the alphabet. So আমার যে এলিমেন্ট গুলো রয়েছে সেই এলিমেন্ট গুলোকে তারা বলে দিয়েছে যে কি কি ধরনের এলিমেন্ট থাকবে। একটা ওয়ান ডিজিট নাম্বার থাকবে, একটা টু ডিজিট নাম্বার থাকবে এবং দুটো লেটার থাকবে। এখানে ছোট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা কখনোই আমাদের পাজলের যে গিভেন ইনফরমেশন আছে এই ইনফরমেশনের বাইরে কোনো কিছু চিন্তা করব না। আমাকে যতটুকু ইনফরমেশন দিয়েছে আমি ঠিক ততটুকু ইনফরমেশনের মধ্যে সীমাবদ্ধ থাকবো। কখনোই আমার নিজের মন গড়া কোনো কিছুকে আমরা চিন্তা করে এখানে আমরা কাজে লাগাবো না। যেহেতু আমাকে এখানে বলেছে যে শুধুমাত্র এলিমেন্ট গুলো হচ্ছে ওয়ান ডিজিট, টু ডিজিট এবং লেটার অফ দ্য অ্যালফাবেট, এখানে কিন্তু কোনো জায়গায় আমাকে এরকম কোনো তথ্য দেয়নি যে প্রথম ঘরে ওয়ান ডিজিট বসবে, দ্বিতীয় ঘরে ওয়ান ডিজিট বসবে এবং পরবর্তী দুইটা ঘরে লেটার বসবে। সো এটা আমাদের একটা কমন সেন্স হয়তো কাজ করতে পারে যে যেহেতু এই সিরিয়ালে লিখেছে তাহলে হয়তো কম্বিনেশন গুলো হয়তো এই সিরিয়ালে হবে, কিন্তু না, আমাদেরকে যদি আলাদা করে এভাবে বলে দেওয়া থাকে যে প্রথম ঘরে কে, দ্বিতীয় ঘরে কে, তৃতীয় ঘরে কে, তাহলে একমাত্র আমরা এই জিনিসটাকে ইউজ করতে পারবো। আদারওয়াইজ আমার নিজের মন করার কোনো তথ্য কিংবা ভাবনা চিন্তা থেকে আমি এই জিনিসটাকে নিব না। সো আমাদের প্রথম তথ্যটা দিয়েছে ওরা, আমি প্যাডলকটার চেহারাটা একটু দেখাতে চাচ্ছি। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার প্যাডলক। সো এর মধ্যে চারটা এলিমেন্ট যেহেতু থাকবে, চারটা ঘর আঁকলাম। এটা আমার প্রথম ঘর, এটা আমার দ্বিতীয় ঘর, থার্ড ঘর, এটা ফোর্থ ঘর। এন্ড ও শুধুমাত্র আমার এলিমেন্ট গুলোর কথা বলেছে কি ওয়ান ডিজিট, টু ডিজিট এন্ড লেটার অফ দ্য অ্যালফাবেট, বাট আমি স্টিল এখন জানি না যে আমার সিকোয়েন্সটা কি। ওকে, তারপর লাইন আসছি, ইচ কম্বিনেশন কনফার্মস দ্য ফলোইং রুলস। প্রতিটা পাজলের মধ্যে আমরা এইরকম একটা লাইন পাবো যে যে কথাগুলো আমরা এতক্ষণ বললাম সেগুলো নিচে রুলস নিয়ে মেইনটেইন করে চলবে। তো সেই রুলস গুলো কি কি, এগুলো হচ্ছে আমার সেই ক্লুজ অথবা এগুলো হচ্ছে সেই আমার লজিক্স। তো আমার প্রথম যে ক্লুটা দিয়েছে বললো দ্য ওয়ান ডিজিট নাম্বার ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট ইন দ্য কম্বিনেশন। এবার আমি তথ্যটা পেয়েছি, যে তথ্যটা আমার জন্য প্রয়োজন ছিল সেটা যে আমার প্রথম ঘরে কি বসবে ওরা আমাকে আলাদা করে বলে দিয়েছে। সেটা কি বললাম, দ্য ওয়ান ডিজিট নাম্বার ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট ইন দ্য কম্বিনেশন। দ্যাট মিন্স আমার যে প্রথম ঘরটা আছে এই ঘরে বসবে একটা ওয়ান ডিজিট নাম্বার। আমরা জানি ওয়ান ডিজিট নাম্বার হচ্ছে 10টা, 0 থেকে 9, 0 to 9। দ্যাট মিন্স এই ঘরের জন্য 0 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা অঙ্ক বসবে। ওকে, সো আমি এই জায়গাতে আবার যে প্যারাফ্রেজিং করার জন্য যে পার্টটা আমি এখানে লিখছি সেটাকে আমরা লিখবো ওয়ান ডিজিট ইজ ইকুয়াল টু ফার্স্ট, অথবা তুমি লিখতে পারো ফার্স্ট ইজ ইকুয়াল টু ওয়ান ডিজিট। মানে আমি এটা দিয়ে বুঝতে চাচ্ছি যে ওয়ান ডিজিট নাম্বারটা প্রথম ঘরে বসবে। ওকে, এটা যে যার মতো করে তোমরা প্যারাফ্রেজ করবে, তুমি চাইলে বাংলা লিখতে পারো, এটা একান্তই তোমার নিজের ব্যক্তিগত একটা ব্যাপার। তুমি কিভাবে প্যারাফ্রেজ করে তোমার পরীক্ষার হলে কোশ্চেনের মধ্যে এটা তুমি লিখবে, বিকজ এটা তোমার আনসার করার জন্য হেল্প হবে। এটা কখনো টিচারকে দেখাইতে হবে না, সামনে এরকম কিছুই না। সো তুমি এটা নিজের মতো করে তোমার নিজের মতো যেভাবে তুমি কমফোর্ট ফিল করো সেভাবে তুমি জিনিসটা লিখবে। ওকে, সেকেন্ড ক্লুটাতে বলছে দ্য টু লেটার্স অফ দ্য অ্যালফাবেট আর নট অ্যাডজেসেন্ট এলিমেন্ট ইন দ্য কম্বিনেশন। The two letters of the alphabet, যেই দুটো লেটার আমার রয়েছে সেই দুটো লেটার নাকি are not adjacent element, তারা নাকি adjacent হবে না। adjacent মানে হচ্ছে সংলগ্ন, তারা দুজন নাকি একই সাথে মানে পাশাপাশি বসতে পারবে না। সো আমার যদি দুইটা লেটার থাকে, যে কোনো দুটো লেটার, তারা যদি পাশাপাশি বসতে না পারে, ওকে ফাইন। সো সেই জিনিসটাকে আমরা কিভাবে প্যারাফ্রেজ করব, আমি লিখলাম এল 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 দিয়ে আমি লেটার করতে যাচ্ছি। দ্যাট মিন্স একটা এল তার পাশে আরো একটা এল, এটা কি হবে না, পাশাপাশি বসতে পারবে না, অ্যাডজাসেন্ট হতে পারবে না। এই জন্য আমি এটাকে কেটে দিলাম। সো এইভাবে আমি প্যারাফ্রেজ করে ফেললাম। থার্ড এলিমেন্টটা আমাকে বললো দ্য টু ডিজিট নাম্বার কনসিস্ট অফ টু ডিফারেন্ট নিউমেরালস। এই কথাটা মানে হচ্ছে আমাদের এখানে যে দুই ডিজিটের সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটার মধ্যে কোনো কমন অঙ্ক হতে পারবে না। দ্যাট মিন্স আমার দুই ডিজিটের সংখ্যাটা হতে পারে মনে করো 12, 13, 14, হোয়াটএভার, 87, 58, এটা সবাই হতে পারবে, কিন্তু হতে পারবে না কারা, হতে পারবে না 11, হতে পারবে না 22, হতে পারবে না 33, হতে পারবে না 44। এরকম করে এই সকল সংখ্যাগুলো হতে পারবে। দ্যাট মিন্স যে সংখ্যাগুলোর মধ্যে একই ধরনের নাম্বার রয়েছে, এক আছে দুইটা এখানে, সো এটা হতে পারবে না। এছাড়া ডিফারেন্ট নিউমেরাল ওয়ালা যত সংখ্যা আছে সেগুলো সব এই জায়গাতে আমরা বসাতে পারি। সো এটাকে প্যারাফ্রেজ আমরা কি করতে পারি, টু ডিজিট to different numeral. So এটা লিখে রাখলাম। ফোর্থ যে ক্লুটা আমাকে বলেছে, ফোর্থ ক্লুটা বলছে the two digit number has no numerals in common with one digit number. আচ্ছা, এই কথাটা মানে হচ্ছে আমরা যে দুই ডিজিট ওয়ালা সংখ্যাটা এখানে বসাবো
সেই সংখ্যাটার সাথে ওয়ান ডিজিটওয়ালা যে সংখ্যাটা আমরা প্রথম ঘরে বসিয়েছিলাম তারও কোনো কমন কিছু থাকতে পারে না। দ্যাট মিনস মনে করো আমি যে 2 ডিজিট নাম্বারটা আছে সেই 2 ডিজিট নাম্বারটা ফর এক্সাম্পল 54 নিলাম। সো ওয়ান ডিজিটের যে ঘরটা থাকবে আমার প্রথম ঘরে, এই ঘরে আমি 0 থেকে 9 পর্যন্ত সবাইকে নিতে পারবো, কিন্তু আমি নিতে পারবো না কাকে? 5 কে নিতে পারবো না, আমি নিতে পারবো না 4 কে, কারণ আমার 2 ডিজিটের যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে 5 ও আছে এবং 4 ও আছে। দ্যাট মিনস এখানে যে দুটো নাম্বার থাকবে সেই দুটো নাম্বার আমার এই ঘরে বসতে পারবে না। সো এটাকে আমরা একটু যদি ডিপ থিংকিং করি তাহলে একটু বোঝা যায় যে ভাই এই নাম্বারের সাথে নাকি এদের দুজনের কোনো মিল থাকবে না। তার মানে কি আসলে এরা, আমি একটু আগে ক্লুতে পেয়েছি যে ভাই এরা নিজেরা দুইটা আলাদা আলাদা অঙ্ক, আবার এখন আমি জানতে পারলাম যে ওয়ান ডিজিটের যে নাম্বার আছে সেটাও নাকি এদের দুজন থেকে আলাদা হবে। তাহলে আমরা এটা বলতে পারি না যে ভাই এখানে যে আমার একটা আছে আর এখানে যে দুইটা আছে এরা তিনজনই আলাদা আলাদা। ওকে, সো আমরা এটাকে লিখতে পারি একটু কম্বিনেশন করে এবং একসাথে প্যাক করে আমরা কথাটা কিভাবে প্যারাফ্রেজ করতে পারি যে ভাই আমাদের তিনটা ডিজিট আছে এই প্যাডলগের মধ্যে, 3 ডিজিট আর ডিফারেন্ট নিউমেরাল। ওকে, সো অনেক সময় আমাদেরকে যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যগুলো থেকে আমরা আরো অনুসিদ্ধান্ত হিসেবে আমাদের লজিক থেকে চিন্তা ভাবনা করে আমরা কোনো একটা নতুন তথ্য নিয়ে আসতে পারি। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা আমাদের লজিক থেকে আমাদের যে গিভেন ক্লু দেওয়া আছে সেই গিভেন ক্লুর আদলে বেসড করে লজিক থেকে আমরা নতুন অনুসিদ্ধান্ত নিতে পারবো, কিন্তু কখনো আমরা নিজের মন গড়ার কোনো তথ্য এখানে দিতে পারবো না। যেটা আমাকে লজিক হিসেবে আসে সেটাই নিতে পারবো, কিন্তু নিজের মন গড়া কিছু করা যাবে না। যেমন একটু আগে আমি বললাম যে 1 ডিজিট 2 ডিজিট লেটার অফ দ্য অ্যালফাবেট এর নাকি এক সিরিয়ালে বসবে, বিকজ এটা হচ্ছে আমার মন গড়া। কিন্তু আমাকে যখন এখানে বললো 2 ডিজিটের সাথে 1 ডিজিটও মিল থাকবে না, তার মানে আমি এখান থেকে এইটা লজিক থেকে পেলাম যে ভাই তাহলে তিনটা ডিজিটে কি হবে আমার ডিফারেন্ট ডিফারেন্ট নিউমেরাল হবে। সো এইটা তুমি করতে পারবে, বাট আমরা প্রথমে যে সিরিয়ালটা ছিল কিংবা অন্য কোনো তথ্য যে তথ্য দেওয়া নাই সেটাকে আমরা নিতে পারবো। ওকে, সো এইভাবে আমার প্যারাফ্রেজ করা হয়ে গেল। এখন হচ্ছে আমাকে আমার কোশ্চেন সলভ করতে হবে। সো কোশ্চেন সলভের ক্ষেত্রে আমি তোমাদেরকে আরেকটা জিনিস এখানে একটু দেখাতে চাই, সেটা হলো আমার প্যারাফ্রেজ তো করা হয়ে গেল, সেখান থেকে আমার নিজেরও আরো কিছু আন্ডারস্ট্যান্ড করা বাকি আছে। সেটা কি রকম? আমি এখন পর্যন্ত শুধুমাত্র জানতে পেরেছি যে আমার প্রথম ঘরে 1 ডিজিট বসবে, এন্ড দ্বিতীয় ক্লু হিসেবে জানতে পেরেছি দুইটা লেটার নাকি পাশাপাশি বসবে। আচ্ছা, আমরা একটা জিনিস একটু খেয়াল করি, আমার প্রথম ঘরে তো 1 ডিজিট বসেই গেল, সো আমার ঘর বাকি আছে আরো 3টা, রাইট? ওকে, সো 3টা ঘরের মধ্যে আমার দুটো লেটার যাবে আর একটা 2 ডিজিট ওর সংখ্যা নেবে। এন্ড ক্লু নাম্বার 2 থেকে আমি জানতে পারছি যে দুইটা লেটার আমার পাশাপাশি বসতে পারবে না। সো এটা খুব অবভিয়াস একটা জিনিস যে যদি দুইটা লেটার পাশাপাশি বসতে না পারে তাহলে সেই দুইটা লেটারকে অবশ্যই কোথায় দিতে হবে? 2 নম্বর ঘরে এবং 4 নম্বর ঘরে, কারণ এরা দুজন এই 3টা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সো এর মাঝখানে আমার কে বসবে? 2 ডিজিট নাম্বার। সো এইভাবে করে আমাদেরকে লজিক খুঁজে বের করে আমাদের পজিশনগুলোকে আমরা বের করে ফেললাম। যেভাবে আমার প্রথম ঘরে তাহলে 1 ডিজিট বসবে, দ্বিতীয় ঘরে লেটার, তারপরও 2 ডিজিট নাম্বার, এরপর আবার একটা লেটার। সো এটা আমার জানা হয়ে গেল। এবার আমরা কোশ্চেন সলভিং এর। তো স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ। প্রথম যে কোশ্চেনটা, which of the following is a sequence of elements that conforms to the rules? এই কোশ্চেনটার মানে হচ্ছে নিচের কোন অপশনটা আমাদের যতগুলো রুলস এখানে দেওয়া আছে এগুলোকে আমরা বলবো ক্লু অথবা রুলস, এগুলোকে বলবো আমরা ক্লুজ অথবা রুলস। সো আমার এই ক্লু অথবা রুলস মেনে চলে নিচের কোন অপশনটা সবচেয়ে অ্যাকুরেট এবং কারেক্ট সেটা আমাকে খুঁজে বের করতে হবে। ওকে, সো আমি তোমাদেরকে এখানে একটা নতুন পদ্ধতি শেখাতে চাই। এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করব? আমরা প্রথমে একটা অপশন এ তে যাব, দেন অপশন বি তে যাব, দেখব যে এখানে কি প্রবলেম আছে, সি তে যাব, ডি তে যাব, দেন হচ্ছে ই তে যাব, রাইট? আমরা তো এইভাবেই করে থাকি। অপশন এ তে কি বলেছে? এতে বলেছে 673 ডিএম, 673 ডিএম। বি তে বলেছে 2x37g, 2x37g, 39hy6, 39hy6, h24k4, and e বলেছে 9b89b, 9b89b। সো আমাকে এরকম 5টা অপশন দেওয়া আছে। তো আমার বললো
যে এই পাঁচটা অপশনের মধ্যে আমার যে ক্লু অথবা রুলস গুলো রয়েছে সেই ক্লু এবং রুলস মেইনটেইন করে মেনে চলে কোন অপশনটা আমার কারেক্ট। ওকে, সো আমরা প্রথমে যেভাবে যাই ক্যাজুয়াল কোশ্চেন আনসার গুলো করি, সেটা হচ্ছে এই নাম্বার অপশনে যাই, দেখি যে আমার এটার মধ্যে কোনো রুলস সে ভায়োলেট করছে কিনা, তারপর বি তে যাই, তারপর সি তে যাই, এইভাবে করে আমি খুঁজে বের করি। এটা খুব টাইম কনজিউমিং একটা মেথড। সো আমি তোমাদের একটা ডিফারেন্ট মেথড শেখাবো, যে মেথডটার নাম হচ্ছে POE। এটা ইন্টারন্যাশনালি খুব রেপুটেড একটা মেথড। ইন্টারন্যাশনাল সারা ওয়ার্ল্ডে এই মেথডটাকে খুব বেশি অ্যাপ্লিকেবল এবং খুব বেশি পপুলার একটা মেথড। এটাকে বলা হয় প্রসেস অফ এলিমিনেশন। প্রসেস অফ এলিমিনেশন দ্যাট মিন্স আমরা আমাদের আনসার কোনটা সেটা খুঁজতে যাব না, আমরা আমাদের আনসার নয় কোনটা সেগুলোকে আগে খুঁজে বের করব। এভাবে করে করে আমরা যদি একটা দুটো করে অপশন বাদ দিতে দিতে সবার শেষে যে অপশনটা পড়ে থাকে সেটাই আমার আনসার। সো এই পদ্ধতিতে আমরা কেন যাচ্ছি, কেন? কারণ হচ্ছে এই পদ্ধতিতে গেলে আমাদের আনসার বের করা অনেক সহজ হয় এবং ইজি হয় এবং সময় কম লাগে, রাদার দ্যান তুমি প্রতিটা অপশন চেক করার ক্ষেত্রে। কিভাবে হয় একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমরা প্রথমে যে কাজটা করবো, একটা করে রুলস অথবা ক্লু ধরবো এবং খুঁজে বের করবো এই রুলসটা কোন অপশনের মধ্যে কারেক্টলি বসানো হয় নাই। সো কোনো একটা রুলস যদি কোনো একটা অপশনের মধ্যে ভায়োলেট করা হয়, সেই অপশনটা কিন্তু আমরা দ্বিতীয়বার চেক করার প্রয়োজন নেই, কারণ একবার যখন কোনো একটা রুলস ভায়োলেট করছে তার মানে এই অপশনটা আমার বাদ, রাইট? সো দেখি, প্রথমে আমাকে বলেছে ওয়ান ডিজিট ইজ ইকুয়াল টু ফার্স্ট, তার মানে প্রথম ঘরে আমার ওয়ান ডিজিট থাকতে হবে। কিন্তু এবার আমরা খুঁজবো তাহলে প্রথম ঘরে ওয়ান ডিজিট নাই কে, যেহেতু আমরা এলিমিনেশন করতে যাচ্ছি, তো আমরা খুঁজবো যে ভাই এই কাজটা কোন অপশনের মধ্যে হয়নি। প্রথম ঘরে ওয়ান ডিজিট নাই কোথায়, দেখি। দেখো আমার সি নাম্বার অপশনে আমরা একটু দেখি। সি নাম্বার অপশনের প্রথম ঘরে কি আছে? 39। কিন্তু আমার প্রথম ঘরে থাকার কি ছিল? ওয়ান ডিজিট হলো নাম্বার, সো সি আমার বাদ, সো আমি এটা কেটে দিলাম। সি এর বাকি অপশন আমার চেক করা দরকার না, বাকি অংশগুলো। এরপর আমি দেখতে পাচ্ছি যে ডি নাম্বারও আমার একই কাজ করেছে, ওরা প্রথম ঘরে একটা লেটার দিয়েছে, কিন্তু আমার প্রথম ঘরে থাকার কথা কি? একটা ওয়ান ডিজিট নাম্বার, সো আমার ডিও বাদ চলে গেল। ওকে, ফাইন। এরপরে বাকি যে তিনটা অপশন পড়ে আছে তাদের মধ্যে আমার এই রুলসটা ঠিকই আছে, প্রথম ঘরে ওয়ান ডিজিট নাম্বার, সো আমার দুটো অপশন পাস। এবার আসে হচ্ছে আমার দ্বিতীয় ক্লুতে। দ্বিতীয় ক্লুতে বলছে দুইটা লেটার পাশাপাশি বসবে না। সো যদি দুইটা লেটার পাশাপাশি না বসে, আমি দেখি আমার কোন অপশনটাতে দুইটা লেটার পাশাপাশি বসেছে। এ নাম্বার অপশন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা লেটার এখানে পাশাপাশি বসে গেছে, সো আমার এ নাম্বার অপশনটা বাদ চলে যাবে। আর কি আছে এই নাম্বার, এবার বি নাম্বারে যে এখানে দুটো লেটার আলাদা আলাদা আছে, ইতে যে এখানে দুটো লেটার আলাদা আলাদা আছে, সো আমি এটা দিয়ে আবার একটা অপশন কেটে দিলাম। এবার থার্ড ক্লুতে যাই, টু ডিজিট ইজ ইকুয়াল টু ডিফারেন্ট নিউমেরাল। সো এখন শুধুমাত্র আমি বি আর এ এর মধ্যে দেখবো যে এদের মধ্যে যে দুই ডিজিটাল সংখ্যাটা আছে তাদের সংখ্যার মধ্যে তাদের যে নিউমেরালস গুলো, অঙ্কগুলো সেগুলো ডিফারেন্ট কিনা। বিতে আমি যে দুই ডিজিট নাম্বার আছে সেটা দিতে পারছি 37। 37 এর মধ্যে 3 আছে আর 7 আছে, আলাদা আলাদা, সো এটা আমার ওকে। ই নাম্বারে যাই, এখানে আছে 89, এখানে 8 আছে আর 9 আছে, এটাও আলাদা আলাদা, সো এই গ্রুপ থেকে আমি আসলে কোনো অপশন বাদ দিতে পারছি। সো 4 নম্বর বলতে যে 3 ডিজিট আর ডিফারেন্ট নিউমেরাল। এবার আমাকে দেখতে হবে যে 2 ডিজিট এবং 1 ডিজিট এদের তিনজনের মধ্যে কোনো কমন কিছু আছে কিনা। সো দেখি, দেখো বি নাম্বারে কিন্তু আমার 2 আছে আর এখানে 3 আছে, 7 আছে, তিনটাই আলাদা, সো এটা আমার ভায়োলেট হয়নি, সো এটা আমি রাখবো। ই নাম্বার অপশন আমরা যাই, দেখি এখানে আছে 9 আর এখানে আছে 8 এবং 9, সো ই নাম্বার অপশন আমি যে দেখতে পাচ্ছি এই তিনটা ডিজিটের মধ্যে 9 কমন আছে, সো কমন থাকলে আমার চলবে না, সেটা আমার বাদ চলে যাবে, সো ই নাম্বার অপশনটা পাবো। এভাবে করে আমি যখন আমার এই ক্লুগুলোকে মাত্র একবার করে এখানে চেক করতে গেছি, আমার সবগুলো অপশন বাদে শুধুমাত্র বি পড়ে রয়েছে, সো বি ইজ মাই কারেক্ট আনসার। এইভাবে আমরা প্রসেস অফ এলিমিনেশন করব এই কোশ্চেনস গুলো আনসার করার ক্ষেত্রে। ওকে, এবার আসলে হচ্ছে পরের কোশ্চেনটা, তোমরা স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, which of the following must always be true of a combination। নিচের কোনটা অবশ্যই আমার এই কম্বিনেশনের জন্য সব সময়ের ক্ষেত্রে ট্রু হবে। ওকে, সো এই কোশ্চেনের জায়গায় তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে মাস্ট বি নামক একটা ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডটা আমরা একটু মার্ক করব। আমরা পাজলের মধ্যে হর হামেশাই মাস্ট বি এবং ক্যান বি এই দুটো ওয়ার্ড পাবো। এই দুটো ওয়ার্ডের একটু মিনিং আছে, ডিফারেন্ট একটা মিনিং, সেটা বুঝতে হবে আমাদেরকে, পার্থক্যটা। মাস্ট বি মানে হচ্ছে যেটা অবশ্যই হইতে হবে, কোনো ধরনের অল্টারনেটিভ নাই। সো বিষয়টা আমি একটু এইভাবে এক্সাম্পল হিসেবে দেখাই। ফর এক্সাম্পল, আমার কাচ্চি খুব পছন্দ, আমি কাচ্চি পছন্দ করি, আমার এখন ক্ষুধা লাগছে, সো আমার পেটে অনেক ক্ষুধা, আমি খেতে যাচ্ছি, বাট আমার কাচ্চি খাইতে হবে। কাচ্চি ছাড়া প্রয়োজন আমি না খেয়ে থাকবো, কিন্তু অন্য কিছু খাওয়া যাবে। সো দিস ইজ কল্ড মাস্ট বি। আর ক্যান বি মানে হচ্ছে ভাই আমাকে এখন এই মুহূর্তে ক্ষুধা লাগছে, সো তুমি আমাকে যা কাচ্চি দাও, ডাল ভাত দাও, নো প্রবলেম। সো মাস্ট বি হতে হলে তোমাকে অবশ্যই শিওর, তুমি 100% কনফার্ম যে হ্যাঁ এটাই সত্যি। আর ক্যান বি যদি হয় যে তোমার শিওর না হলেও চলবে যে এটা হওয়ার পসিবিলিটি আছে। ওকে, সো এই কোশ্চেনটা যেহেতু মাস্ট বি, সো আমরা এমন একটা জিনিসকে আনসার করবো যে এই কোশ্চেনটা, যে অপশনটা, যে অপশনের মধ্যে কথাটা বলেছে সেটা অবশ্যই সত্যি হবে, রাইট? সো দেখি আমাদের
এই নাম্বার অপশনে কি বলেছে? এই নাম্বার অপশন বলছে দ্য সেকেন্ড এলিমেন্ট ইজ এ 2 ডিজিট নাম্বার। আচ্ছা একটু দেখি তো আমার সেকেন্ড এলিমেন্ট কি একটা 2 ডিজিট নাম্বার? না, আমি তো দেখতে পাচ্ছি আমার সেকেন্ড এলিমেন্ট হচ্ছে লেটার। সো এই নাম্বার অপশন আমি বাদ। সো আমরা এই নাম্বার অপশন বাদ। এবার বিতে আসি, দ্য থার্ড এলিমেন্ট ইজ দ্য লেটার অফ দ্য অ্যালফাবেট। আচ্ছা আমার থার্ড এলিমেন্ট কি একটা লেটার? না, থার্ড এলিমেন্ট আমার 2 ডিজিট নাম্বার। সো বি নাম্বার অপশন আমার বাদ। এবার সিতে বলেছে দ্য থার্ড এলিমেন্ট ইজ এ 1 ডিজিট নাম্বার। থার্ড এলিমেন্ট কি আমার 1 ডিজিট? না, থার্ড এলিমেন্ট তো আমার 2 ডিজিট নাম্বার। সিও বাদ। এবার আসি হচ্ছে ডিতে, দ্য ফোর্থ এলিমেন্ট ইজ এ 2 ডিজিট নাম্বার। ফোর্থ এলিমেন্ট নাকি এটা 2 ডিজিট নাম্বার? ফোর্থ এলিমেন্ট কি 2 ডিজিট? না, এটা তো লেটার। সো আমার ডি নাম্বার অপশন বাদ। এবার আসি হচ্ছে ই নাম্বার। ই নাম্বার বলেছে দ্য ফোর্থ এলিমেন্ট ইজ দ্য লেটার অফ দ্য অ্যালফাবেট। ইয়েস, আমার ফোর্থ এলিমেন্টটা কি পেয়েছি? এখানে আমরা একটা লেটার পেয়েছি। সো ই ইজ মাই কারেক্ট আনসার। এভাবে করে আমরা আনসারটা করে ফেলবো, যেহেতু এটা মাস্ট বি দিয়ে কোশ্চেন করা। ওকে, এবার পরের কোশ্চেনটা আসি। তোমরা স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পাচ্ছ। কোশ্চেনটা বলেছে which of the following cannot be the first element of a combination? নিচে কোনটা হতে পারবে না প্রথম এলিমেন্ট কোন একটা কম্বিনেশনের জন্য that has যার আছে k 53 and j has its second, third and fourth element? এই কোশ্চেনটার মানে হচ্ছে যে কোন একটা কম্বিনেশন, আমরা তো জানি যে প্রতিটা কম্বিনেশনে 4টা এলিমেন্ট থাকে, রাইট? এখানে আমি লিখে রেখেছি। সো ও আমাকে এরকম একটা কম্বিনেশন দিল যে এই কম্বিনেশনের মধ্যে 4টা ঘরের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কম্বিনেশনটা আমাকে ও দিয়ে দিয়েছে। সেটা কি? দ্বিতীয়টা কে, তৃতীয়টা 53 এবং চতুর্থটা জে। এইরকম একটা কম্বিনেশন দেওয়া হয়েছে এবং আমার কাছে জানতে চাইছে যে ভাই এই কম্বিনেশনের যে প্রথম ঘরটা আছে এই ঘরের মধ্যে আমি কোন জিনিসটাকে দিতে পারবো না। ওকে, এটা আমার কাছে ও জানতে চেয়েছে। ওকে, সো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা জানি যে ভাই এই প্রথম ঘরের সাথে আর দ্বিতীয় ঘরের সাথে একটা লজিক আছে অথবা একটা রুলস আছে। সেই রুলসটা কি বলেছে? যে 3 ডিজিট আর ডিফারেন্ট নিউমেরালস। আমরা জানতাম যে এরকম যে প্রথম ঘরে যেহেতু 2 ডিজিট, থার্ড ঘরে যেহেতু 2 ডিজিট, প্রথম ঘরে যেহেতু 1 ডিজিট, থার্ড ঘরে যেহেতু 2 ডিজিট, এই দুটো ডিজিট তিনটা ঘরের মধ্যে একটা রুলস হলো যে ভাই এদের দুইজনের মধ্যে কোনো রকমের নিউমেরালস কমন থাকতে পারবে না। সো অলরেডি যেহেতু আমরা এখানে 53 এর মধ্যে থেকে 5 এবং 3 পেয়ে গেছি, সো এই ঘরে আমি 5 কেও দিতে পারবো না, এই ঘরে আমি 3 কেও দিতে পারবো না। সো এই 5 আর 3 থেকে যে কোনো একটা ডেফিনেটলি আমার অপশন থাকে যেটা আমার আনসার হবে। আমি দেখতে পাচ্ছি যে এই নাম্বার অপশনে আমরা 5 পেয়েছি। সো 5 ইজ মাই কারেক্ট আনসার। এই নাম্বার অপশন আমাকে দিয়েছে 5, যেহেতু এই ঘরে 5 হতে পারবে না, 3 হতে পারে। এখানে যদি এর জায়গায় 5 এর জায়গায় 3 থাকতো এটাও আমাদের আনসার হতে পারতো, বাট আমাদের আনসার 5। সো আমরা এই আনসারটা নিব। সো এ ইজ মাই কারেক্ট আনসার। ওকে, পরের কোশ্চেনটা বলেছে দ্য সিকোয়েন্স অফ এলিমেন্টস 9 k m 29 violates which of the rules given? এবার আমাকে একটা নতুন সিকোয়েন্স দেওয়া হয়েছে। সেই সিকোয়েন্সটা কি? 9 k m 29 এইরকম একটা কম্বিনেশন, প্যাডলকের কম্বিনেশন দেওয়া হলো এবং আমার কাছে জানতে চেয়েছে যে violates which of the rules? violate মানে হচ্ছে অমান্য করা। সো এই যে একটা কম্বিনেশন আমি তৈরি করলাম, এই কম্বিনেশনের মধ্যে সে কোন কোন রুলস কে অমান্য করেছে, কত কত নাম্বার রুলস কে অমান্য করেছে সেটা আমাকে খুঁজে বের করতে বলেছে। ওকে, সো এই কাজটা করার সময় আমরা একদিন আবার কি করব? সেই প্রসেস অফ এলিমিনেশনে যাব। বারবার বলছি যে তুমি যদি প্রসেস অফ এলিমিনেশনে না যেয়ে তুমি যদি এভাবে তাকিয়ে তাকিয়ে দেখো যে হ্যাঁ এখানে আমার কি কি প্রবলেম আছে, কোন কোন রুলস গুলো সে ভায়োলেট করছে, তাহলে কিন্তু তোমাদের আনসার ভুল হওয়ার 80% পসিবিলিটি আছে। বিকজ আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি স্টুডেন্টরা প্রসেস অফ এলিমিনেশন না করলে অনেক সময় নানান ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন অ্যারাইজ হয়। সো আমি যদি পিওই মেথডে যাই তাহলে এটা আমার আনসার করতে অনেক বেশি ইজি হবে। আমি দেখবো যে ভাই প্রত্যেকটা ক্লু আমার এখানে ঠিক আছে কিনা, যেটা ঠিক থাকবে না সেটাই আমার ভায়োলেট হয়েছে। ওকে, দেখি 1 নাম্বার ক্লুতে আমাকে বলেছে রুলস নাম্বার 1 ডিজিট ইজ ইকুয়াল টু ফার্স্ট। তারপরে প্রথম ঘরে আমার 1 ডিজিট থাকার কথা। আচ্ছা তাহলে কি আমার 1 ডিজিট এখানে প্রথম ঘরে আছে? হ্যাঁ আছে তো, একটা 9 আছে। সো এটা এই রুলসটা আমার ওকে আছে। সো এটা তো আমার কোনো ভায়োলেশন হয়নি। সো এটা আমি ওকে দিয়ে রাখলাম। এবার 2 নাম্বার লজিক বলেছে যে ভাই দুইটা লেটার নাকি পাশাপাশি হবে না। বাট একটু ভালো করে খেয়াল করো তো এখানে দুইটা লেটার কিন্তু পাশাপাশি দেওয়া আছে। সো এই রুলসে সে ভায়োলেট করেছে। সো আমি এটাকে দিয়ে দিই। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, দেখো যে আমরা এখানে জানতে পেরেছি যে ভাই দুইটা লেটার কিন্তু 2 নাম্বার ঘরে এবং 4 নাম্বার ঘরে বসবে। এখানে 2 আর 4 দেখেনি, ওটা কিন্তু আমার দেখার বিষয় না। আমাকে বলছে কোন রুলসটা ভায়োলেট করছে, শুধু আমি রুলস নিয়ে কাজ করব। এই মুহূর্তে কে সে কাকে কোথায় বসাইছে এটা আমার আসলে দেখার দরকার নেই। ওকে, এবার আছে থার্ড ঘরে। থার্ড ঘরে কি বলছে?
থার্ড রুলসটা হচ্ছে 2 ডিজিট ডিফারেন্ট নিউমেরালস। এবার যে 2 ডিজিট ওয়ালা সংখ্যাটা আছে সেটা কি হবে, ডিফারেন্ট হবে। দেখো এখানে 2 ডিজিট ওয়ালা সংখ্যাটা কিন্তু সে 4 নাম্বার ঘরে দিয়েছে, যেটা হওয়ার কথা ছিল না। সো অনেকে এটা মিসগাইডেড হয়ে ভাবে কি যে ও আচ্ছা তাহলে 29 তো 4 নাম্বার ঘরে দিয়েছে, এটা তো হওয়ার কথা না, তার মানে এই রুলসটা বোধহয় সে ভায়োলেট করেছে। কিন্তু না, আমি আবারও বলছি যে আমরা শুধুমাত্র রুলস চেক করব, এই রুলসের মধ্যে যা তথ্য আছে শুধুমাত্র সেইটাকে চেক করব, যেটা আমি অনুসিদ্ধান্ত হিসেবে আমার লজিক থেকে পেয়েছি সেটা না। ওকে, সো 29 4 নাম্বার ঘরে দিয়েছে, ইট ডাজন্ট ম্যাটার টু মি এই মুহূর্তের জন্য। আমি জাস্ট দেখব যে 29 এর মধ্যে 2 আর 9 আছে, এরা দুজন আলাদা আলাদা কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি আলাদা আলাদা, তার মানে এই রুলসটা কিন্তু ভায়োলেট হয়। ওকে, এই জায়গাতে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে এসব বিষয়ে আমাদের। সো অনেকে ভুল করে এটাকে রং হিসেবে নেয়, আসলে না, এই রুলসটা আমার কারেক্ট আছে। ওকে, এবার আসলে 4 নম্বরে 3 ডিজিট আর ডিফারেন্ট নিউমেরালস। এবার আমি দেখব যে যে তিনটা ডিজিট রয়েছে তারা তিনজনে আলাদা আলাদা কিনা। দেখি তো, এখানে 9 আছে, এখানে 29 আছে, কিন্তু না, তারা তিনজন আলাদা না, 9 আমার দুই পাশেই আছে। দ্যাট মিন্স এই রুলসটা ভায়োলেট করেছে। সো আমি অ্যাকচুয়ালি আনসার পেলাম যে আমার রুলস নাম্বার 2 এবং রুলস নাম্বার 4, এই দুটো রুলস সে আসলে ভায়োলেট করেছে। ওকে, সো এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি কত নম্বরে আছে, রুলস 2 and 4, রুলস 2 and 4 আছে সি নাম্বার অপশনে। সো সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সো এইভাবে করে আমরা পাজলের কোশ্চেনগুলোকে সলভ করব, এবং এটা খুব সহজ একটা পাজল ছিল। আশা করি তোমরা পাজলগুলোর কোশ্চেনগুলো কিভাবে সলভ করতে হয় এবং কিভাবে প্যারাফ্রেজ করতে হয়, কিভাবে আমরা সেই ক্লুগুলোকে আমাদের কোশ্চেনে অ্যাপ্লাই করব সেগুলো বুঝতে পেরেছো। এবার আমরা তারপরে একটা পাজল কোশ্চেন চলে যাব। এবার আমরা সলভ করব একটা লিংকিং পাজল। তো লিংকিং পাজলের কোশ্চেনটা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। আ লুপ বাস হ্যাজ এক্স্যাক্টলি 6 স্টপস অন ইটস রাউট। একটা লুপ বাস রয়েছে যার 6টা স্টপেজ রয়েছে। একটা বাস যাবে, সে 6টা স্টপেজে থামবে, এরকম একটা। দেন বলেছে the bus first stop at stop 1 and then at stop 2, 3, 4, 5 and 6 in that order. তার মানে বাসটা প্রথমে স্টপ 1 এ যাবে, তারপরে 2 তে যাবে, তারপর 3 তে, এই সিকোয়েন্সে সে আগাবে, স্টপেজগুলোকে সিরিয়ালে সে যাবে। আফটার লিভিং স্টপ 6, 6 নম্বর যে স্টপেজটা আছে সেই স্টপটা শেষ হওয়ার পরে the bus returns to stop 1 and continues around the loop again. এই বাসটা আবার কি করবে, সে আবার সেই একে, দ্যাট মিন্স প্রথমে স্টপ 1 এ যাবে, তারপর 2 তে যাবে, 3 তে যাবে, 4, 5, 6, এটা করার পর সে এগেইন আবার এই 6 থেকে আবার এক নম্বর স্টপেজে আসবে। দেন এইভাবে আস্তে আস্তে করে সে যেতে থাকবে। ওকে, সো এইভাবে করে সে লুপ আকারে জিনিসটা চালাতে থাকে। দেন আমার কাছে বলেছে the stops are at 6 buildings that are in alphabetical order. যে স্টপেজ গুলো রয়েছে সেই স্টপেজ গুলো হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে লেখা, স্টপেজের নামগুলো কি। সো অ্যালফাবেটিক্যাল নামগুলো কি কি, সেখানে নামগুলো, সেই নামগুলো আমাদেরকে এখানে দেওয়া হয়েছে, নামগুলো আমরা একটু পড়ি। তারপর বলেছে গারফিল্ড, হ্যারিসন, জনসন, কেনেডি, লিঙ্কন এন্ড ম্যাডিসন। সো আমরা যে বড় বড় নামগুলো আছে এই নামগুলোকে কখনো পরীক্ষার খাতায় কিংবা পরীক্ষার কোশ্চেনের মধ্যে গারফিল্ড আকারে লিখবো না, আমরা এগুলোকে লিখবো জি এইচ জনসন, মানে গারফিল্ড ফর জি, হ্যারিসন ফর এইচ, তারপরে জে ফর জনসন, কে ফর কেনেডি, এল ফর লিঙ্কন এন্ড এম ফর ম্যাডিসন। এভাবে করে আমরা জে এইচ, জে কে, এল এম দিয়ে ডিনোট করবো যাতে আমাদের সময়টা বেঁচে যায়। দেন আমাদেরকে 4টা ক্লু অথবা রুলস এখানে দিয়েছে যে লিঙ্কন ইজ স্টপ 3। ওকে, সো লিঙ্কন হবে কেন স্টপ 3? সো সেই আগের মতো আমি প্যারাফ্রেজ করব। লিঙ্কন হচ্ছে স্টপ 3, সো এল ইজ ইকুয়াল টু 3 লিখে দিলাম। দেন হচ্ছে হ্যারিসন ইজ স্টপ 6, হ্যারিসন হচ্ছে স্টপ 6 এ, সো এইচ ইজ ইকুয়াল টু 6 লিখে দিলাম। দেন বললো কেনেডি ইজ দ্য স্টপ ইমিডিয়েটলি বিফোর ম্যাডিসন। কেনেডি নাকি ম্যাডিসনের ইমিডিয়েটলি আগের স্টপেজ। আচ্ছা, ইমিডিয়েটলি বিফোর অথবা ইমিডিয়েটলি আফটার অথবা বিফোর অথবা আফটার, এই 4টা জিনিস আমরা আমাদের কোশ্চেনের মধ্যে পাবো। একটা হচ্ছে ইমিডিয়েটলি বিফোর অথবা আফটার, আর একটা হচ্ছে শুধু বিফোর অথবা আফটার। এই দুটো জিনিস, 4টা জিনিসের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? আজকে সোমবার, সো আমি যদি বলি সোমবারের আগে কি বার ছিল ভাই, তাহলে আনসার হবে রবিবার, শনিবার, শুক্রবার, এরা সবাই। আমরা অনেকে ভেবে থাকি যে যদি বলি যে ভাই সোমবারের আগে কি বার ছিল, আমরা সবাই মনে করি যে এটা বোধহয় রবিবার ছিল, কিন্তু না, সোমবারের আগে রবিবার ছিল, তার আগে শনিবারও ছিল, তার আগে যারা আছে এরা সবাই তার আগে। সো দিস ইজ কল্ড বিফোর। অথবা সোমবারের পরে কি বার ভাই, আমরা শুধুমাত্র বলি মঙ্গলবার, না, সোমবারের পরে কি ভাই, সোমবারের পরে মঙ্গলবার আছে, বুধবার আছে, বৃহস্পতিবার আছে, শুক্রবার আছে। ওকে, সো বিফোর আর আফটার বলতে আসলে এটা বোঝায়। বাট ইমিডিয়েটলি বিফোর যদি আমি বলি অথবা ইমিডিয়েটলি আফটার যদি আমি বলি,
তার মানে হচ্ছে যে ভাই সোমবারের আগে, মানডের আগে কি বার, ইমিডিয়েটলি আগে কি বার ছিল, অফকোর্স সানডে। তখন কিন্তু আর স্যাটারডে হবে না, বিকজ তার ইমিডিয়েটলি আগের যে দিনটা সেই দিনটার কথা জানতে চেয়েছে। অথবা মানডে ইমিডিয়েটলি পরের কি বার, সেটা হচ্ছে টিউসডে। সো এই ছোট্ট পার্থক্যটা আমাদের কিন্তু জানতে হবে। সো পরীক্ষাতে আমাদের কোশ্চেনের মধ্যে ইমিডিয়েটলি বিফোর আফটার বলেছে নাকি শুধু বিফোর আফটার বলেছে, এটা কিন্তু আমার বোঝার একটা ব্যাপার আছে। ওকে, সো এখানে আমাকে বলেছে কেনেডি নাকি মেডিসনের ইমিডিয়েটলি বিফোর স্টপেজ, তার মানে আগে কেনেডি আসবে, তার ইমিডিয়েটলি পরে মেডিসন আসবে, অথবা যেখানে মেডিসন আছে তার ঠিক আগে কি থাকবে, কেনেডি থাকবে। সো এটাকে এত নাম আছে আমরা এইভাবে লিখে ফেলতে পারি যে কে এন্ড দেন এম, যেখানেই থাকুক তারা এম এর আগে ঠিক কে থাকতে হবে। ওকে, আচ্ছা দেন আমাদের 4 নম্বর রুলসে বলেছে জনসন ইজ দ্য স্টপ ইমিডিয়েটলি বিফোর গার্লফ্রেন্ড। এবার জনসন হচ্ছে কি, সেই গার্লফ্রেন্ডের ইমিডিয়েটলি বিফোর এর স্টপেজ। সো আমরা এটা লিখে ফেলতে পারি জনসন, তারপর হচ্ছে গার্লফ্রেন্ড, এভাবে করে আমরা লিখব। সো যেখানে আমি পাবো সেখানে কে, তারপরে এম পাবো, কে এর পরে এম পাবো, জে এর পরে জি পাবো, অথবা জি এর ঠিক আগে জে পাবো, অথবা এম এর ঠিক আগে কে কে পাবো। ওকে, সো আমার প্র্যাকটিস করা শেষ হয়ে গেল, এবার আমরা কোশ্চেন সলভে যাব। সো পাজলের ক্ষেত্রে আমাদের আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অনেক পাজল, ম্যাক্সিমাম পাজলের ক্ষেত্রে আমাদেরকে পরীক্ষার কোশ্চেনের মধ্যে আমাদেরকে নানা রকমের বক্স অথবা কোনো কিছু আঁকতে হতে পারে এবং আঁকতে হবে। সো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের একটা বক্স আঁকতে হবে। আমি তোমাদের জন্য বক্সটা এঁকে তারপর কোশ্চেনটা সলভ করে যাচ্ছি। সো এবার আমরা কোশ্চেন সলভে যাব। সো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে, স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ। If Johnson stop for, which of the following must be the stop immediately before Lincoln? কোশ্চেনের মতে বলছে জনসন যদি 4 নাম্বার স্টপেজে হয়, ওকে, তাহলে which of the following must be the stop immediately before Lincoln? লিংকনের ঠিক আগে যে স্টপেজ, সেই স্টপেজটা কি সেটা আমার কাছে জানতে চাই, রাইট? সো জনসনকে ওরা আমাকে 4 নাম্বার ঘরে বসাতে বলেছে। সো আমি আগে জনসনকে 4 এ বসায় দিলাম। এন্ড আমার যে ক্লু এখানে রুলস গুলো লিখে রাখছিলাম, সেই ক্লু থেকে আমি জানি যে লিংকন হচ্ছে 3 নাম্বার ঘরে, সবসময় লিংকন 3 নাম্বারের ঘরেই থাকবে। সো লিংকনকে 3 এ বসালাম, আর হ্যারিসন হচ্ছে 6 নাম্বারে। সো এইচ সবসময় কোথায় যাবে, 6 নাম্বারে চলে যাবে। এখন আমাকে কোশ্চেনে জানতে বলেছিল যে ভাই লিংকনের ইমিডিয়েটলি যে আগের ঘরটা আছে সেই ঘরে কে বসবে সেটা তুমি খুঁজে বের করো। দ্যাট মিন্স এই ঘরের মধ্যে কে বসবে ভাই সেটা তুমি আমাকে জানাও। ওকে, সো এবার আমরা কিভাবে কোশ্চেনটা সলভ করব একটু লক্ষ্য করব। আবার এখানে যে দুটো ক্লু আছে, একটা হচ্ছে কে এর পরে এম, আর একটা হচ্ছে জে এর পরে জি, তাই তো? সো আমরা একটু খেয়াল করি তো, 4 নাম্বার ঘরে কি আমরা জে কে বসাতে বলেছে না? সো যেখানে জে আছে তার ইমিডিয়েটলি পরের ঘরেই কে থাকবে, যে জি থাকার কথা। সো অফ কোর্স এই রুলস অনুযায়ী আমার যে 5 নাম্বার ঘরে জে এর পরে যেহেতু জি আসবে, সো 5 নাম্বার ঘরে আমি কাকে বসাবো, ডেফিনেটলি জি কে বসাই দেব। ওকে, এবার আমার ঘর বাকি আছে দুটো, এবং এই দুই ঘরে তাহলে কারা যাবে, অফ কোর্স কে এবং এম, এরা দুজনেই বসবে। হ্যাঁ, আমি জানি যে ভাই প্রথমে কে বসে তারপরে এম বসে। সো আমি কখনোই এখানে এই ঘরে কে দিতে পারবো না, কারণ কি কে কে দিতে গেলে তারপরে ঘরে এম কে দেওয়া লাগবে, এই ঘরে এল বসে আছে। সো অফ কোর্স কে আমার এই ঘরে বসবে এবং অফ কোর্স এম আমার এই ঘরে বসবে। সো আমি আমার টার্গেট আনসারটা পেয়ে গেছি যে 2 নাম্বার ঘরে কার বসার কথা, 2 নাম্বার ঘরে আসলে কে বসবে, মেডিসন বসবে। সো আমাদের আনসার হবে হচ্ছে মেডিসন, which is option number B. এবার পরের কোশ্চেনটা আসি। পরের কোশ্চেনটা আমাকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। If girlfriend is stop 2, girlfriend যদি stop 2 তে হয়, which of the following must be the stop immediately before Harrison? এবার বলছে গার্লফ্রেন্ড কে তুমি যদি এবার 2 নাম্বার স্টপেজে বসাও। সো আমি বসাই দিই প্রথমে, তারপরে যা বলেছে তাই করি। গার্লফ্রেন্ডকে 2 নাম্বার ঘরে বসালাম, এন্ড দেন আমার কাছে জানতে চাইছে যে হ্যারিসন যেখানে বসবে তার ইমিডিয়েটলি যে আগের ঘরটা আছে সেই ঘরে কে বসবে। ওকে, আচ্ছা গার্লফ্রেন্ডকে আমাকে 2 নাম্বার ঘরে বসাই দিতে বলছে, আমি বসাই দিলাম। সো আবার সেই একই আমার রুলস অনুযায়ী আমি জানি এল 3 নাম্বার ঘরেই বসে। সো এল কে আমি 3 নাম্বার ঘরে দিয়ে দিলাম, আর এইচ 6 নাম্বার ঘরেই বসে। সো এইচ কে আমি 6 নাম্বার ঘরে দিয়ে দিলাম। এখন কোশ্চেন হিসেবে কোশ্চেনের মধ্যে আমাদেরকে জানতে বলেছে এই যে হ্যারিসন যেখানে বসার কথা তার ইমিডিয়েটলি আগের ঘরে কে বসে, দ্যাট মিন্স এই 5 নাম্বার ঘরে কে বসবে এটাও আমার কাছ থেকে জানতে চাই। সো এবার দেখি আমরা কিভাবে সলভ করব। আমরা জানি সেই আগের প্রথম আমাদের 4 নাম্বার যে রুট আছে সেটা হচ্ছে যে তারপরে কি বসবে, জি বসবে। এখন দেখো তো 2 নাম্বার ঘরে যদি আমার জি বসে তাহলে জে কে কোথায় যেতে হবে, অফ কোর্স 1 নাম্বার ঘরে যেতে হবে, কারণ জে এর পরে জি আসে। সো জে কে আমি অফ কোর্স এখানে বসাই দেব, রাইট? ওকে, সেই আবার আগের মতো এখন আমার ঘর বাকি আছে এই দুটো ঘরে আমার বাকি আছে কারা বসবে, কে আর এম। আর সেই আগের রুলসের মতো কে প্রথমে আসবে তারপরে এম আসবে, রাইট? সো আমাকে ডেফিনেটলি এখানে কে বসাতে হবে, এখানে এম বসাতে হবে।
সো আমি আমার কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে গেছি যে 5 নম্বর করে কি বসছে, মেডিসিনের ঠিক আগে এই কোশ্চেনের মধ্যে মেডিসিন বসছে। সো এটার আনসার মেডিসিন। সো মেডিসিন হচ্ছে আমাদের আনসার। সো মেডিসিন হচ্ছে ই নাম্বার অপশন। সো আমরা ই নাম্বার অপশন দিয়ে দিলাম। ওকে, এবার আসা হচ্ছে পরের কোশ্চেন। স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ইফ আ প্যাসেঞ্জার গেটস অন দ্য বাস এট কেনেডি, কোন একটা প্যাসেঞ্জার যদি কেনেডি নামক কোনো একটা স্টপেজে বাসে ওঠে, গেট অন মানে হচ্ছে বাসে ওঠা, কেনেডি নামক কোনো একটা স্টপেজে সে বাসে উঠলো স্টপেজ থেকে। ওকে, রাইট পাস্ট ওয়ান অফ দ্য স্টপস, এরপরে সে আর একটা স্টপেজ পার হয়ে গেল। ওকে, সো প্রথমে আমি কেনেডি নামক একটা স্টপে বাসে উঠলাম, তারপরে যে স্টপেজটা আছে সেই স্টপেজের মধ্যে আমি নামলাম, ওটাকে আমি পার হয়ে গেলাম। দেন আমাকে বলতে গেটস অফ দ্য লিংকন, এবং তারপরে যে স্টপেজটা আছে সেই স্টপেজে যে লিংকন পেলো সেখানে যে সে নেমে গেল। তার মানে আমাকেও বলতে চেয়েছে আমি কেনেডিতে উঠেছি, তারপরে একটা স্টপেজ পার হয়েছি, এরপরে আমি লিংকন নামে যে স্টপেজ আছে সেই স্টপেজে নেমে গেছি। এই তো ব্যাপারটা। সো ব্যাপারটা দাঁড়াইলো যে ভাই তার মানে এখান থেকে আসলে আমাকে এইটাই বুঝাইতে চাইতেছে যে ভাই আমার প্রথমে কোথাও না কোথাও কেনেডি নামক স্টপেজ আছে, তারপরে একটা খালি স্টপেজ আছে, তারপরে লিংকন স্টপেজটা আছে। এইরকম একটা কথাও আমাকে আসলে বলতে চেয়েছে, যেটা ওরা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করতে। জানতে চেয়েছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, তাহলে কোনটা অবশ্যই সত্যি হবে। আচ্ছা ফাইন, তার আগে আমরা সেই আমাদের যে আগের কাজগুলো সেরে নিই। আমার 3 নম্বর করে এল বসবে, 6 নম্বর করে এইচ বসবে, আমি বসাই দিলাম। এখন এই জায়গার দিকে আমরা একটু তাকাই দেখি যে কেনেডি হবে, তারপর একটা খালি ঘর যাবে, মানে একটা স্টপেজ থাকবে, তারপরে লিংকন থাকবে, রাইট? এই সিকোয়েন্সটা আসলে আমাকে এখানে ওরা বলেছে। সো দেখো তো এইখানে যদি আমি লিংকনকে দিই তাহলে এটা অবশ্যই একটা খালি স্টপেজ হবে, যেটা আমি এখনো জানি না, এবং তার আগের স্টপেজটা কি কার হওয়ার কথা? কেনেডি হওয়ার কথা। সো আমার প্রথম ঘরে যে সেটা আসলে কি অ্যাকচুয়ালি কেনেডি। সো এই ঘরটাতে আমাকে কেনেডিকে বসানোর কথা। ওকে, সো আমি কেনেডিকে বসাই দিলাম। এবার যদি এই ঘরে আমার কেনেডি হয়ে যায় তাহলে কে এর পরে যাবে কার বসার কথা? মেডিসিন। সো অফকোর্স এই ঘরে কে বসবে? মেডিসিন বসবে। আর আমার সে ঘর বাকি আছে দুইটা। এখন আমার জিনিস স্টপেজও বাকি আছে দুটো, তারা কার? একটা হচ্ছে জে আর একটা জি। সো আমি অফকোর্স এবার এই ঘরে জে কে বসাবো, তার পরের ঘরে জি কে বসাবো। ওকে, সো আমার 6টা ঘর বসানো হয়ে গেল। এবার আমরা যাবো হচ্ছে আমার অপশনের মধ্যে, দেখি যে আমাদের এই সিকোয়েন্স অনুযায়ী কোন অপশনটা কারেক্ট হয়ে যায়। এই নাম্বার অপশন বলেছে কেনেডি স্টপ 1। আচ্ছা, কেনেডি কি আমার স্টপ 1 এ বসেছে? হ্যাঁ, কেনেডি তো আমার স্টপ 1 এ বসেছে। সো তার মানে এই নাম্বার অপশনই আমার কারেক্ট আনসার। ওকে, সো লাকিলি আমরা এই নাম্বার অপশনে কারেক্ট আনসারটা পেয়ে গেছি। এটা হয়তো আরো পরে থাকতে পারতো, তখন আমরা চেক করতে যেতাম। যেমন বি নাম্বার বলেছে মেডিসিন স্টপ 3, মেডিসিন নাকি 3 নাম্বার ঘরে। 3 নাম্বার ঘরে কি মেডিসিনকে পেয়েছি না? 3 নাম্বার ঘরে তো সবসময় লিংকন, সো এটা আমার আনসার হবে না। এবার সি নাম্বার অপশনে বলেছে লিংকন স্টপ 4, লিংকন নাকি স্টপ 4, না লিংকন তো সবসময় 3 এ বসে, লিংকন কখনো 4 এ আসতে পারে। সো এটাও বাদ। এবার বলছে জনসন স্টপ 5, আমার স্টপ 5 এ কি জনসন পেয়েছি? না, জনসনকে আমি 4 এ বসাতে হবে। সো এটা আমার আনসার হবে। এইভাবে করে আমরা আনসারটা পেয়ে গেলাম। সো এই ইজ মাই কারেক্ট আনসার। এবারে আমরা একটা গ্রুপ পাজল সলভ করব। কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। Two maps are being designed, দুটো ম্যাপ আঁকা হবে। One will show subway lines and the other will show bus routes. একটা দেখাবে সাবওয়ে লাইন আর একটা দেখাবে হচ্ছে বাস রাউট। ওকে, there are 3 subway lines and 4 bus routes. সো তথ্যটা আমি একটু লিখে নিই, প্র্যাকটিস করে নিই। 3 subway lines, সাবওয়ে ইজ ইকুয়াল টু 3টা এবং বাস ইজ ইকুয়াল টু 4টা। সাবওয়ে লাইন থাকবে 3টা, বাসের রাউট থাকবে 4টা। And each line or route must be represented on the bus maps by a color used to represent it on. এবং এই যে সাবওয়েতে আমরা 3টা রুট পাবো, লাইন পাবো, বাসের মধ্যে যে আমরা 4টা রাউট পাবো, এই জিনিসগুলোকে আমরা বিভিন্ন কালার দিয়ে রিপ্রেজেন্ট করব। এবং এখানে বলেছে যে যেটার জন্য রিপ্রেজেন্ট করা হবে সেটা শুধুমাত্র সেটার জন্যই রিপ্রেজেন্ট হবে, অন্য কোনো কিছুর জন্য নয়। মানে একই কালার আমরা দুই জায়গাতে দেখতে পাবো না। ওকে, the colors available to the designer of the maps are blue, green, orange, purple, red, tan, yellow. So যে কালারগুলো আমার রয়েছে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ব্লু, গ্রিন, অরেঞ্জ, রেড, tan, yellow. ব্লু, গ্রিন, অরেঞ্জ, পার্পল, একটা পার্পল রয়ে গেছে। এই 7টা কালার আমরা ব্যবহার করতে পারবো আমাদের এই 7টা জিনিসের জন্য, সাবের 3টা, বাসের 4টা। ওকে, then আমরা বলছি any assignment of colors to lines and routes is acceptable provided the following condition. এই যে লাইনস এবং কালারস গুলো আমরা এখানে ইউজ করব, লাইনস এবং বাসের রাউটের জন্য যে কালার গুলো সেগুলো আমরা ইচ্ছা মতোই ব্যবহার করতে পারবো না, তার জন্য কিছু রুলস আছে।
এবং সেই রুলগুলো তার মেনে চলবে। সেটা কি অ্যাকসেপ্টেবল হবে তখনই যখন আমার যে প্রোভাইডিং রুলসগুলো আছে সেই রুলসগুলো তারা মেনে চলবে। সেই রুলসগুলো কি? ফলোইং কন্ডিশনস আর মেট। ব্লু ক্যান নট বি ইউজড অন দ্য সেম ম্যাপ অ্যাজ পার্পল। ব্লু নাকি একই ম্যাপে পার্পলের সাথে ব্যবহার হতে পারবে না। ওকে, সো আমার প্রথম যে রুলসটা বললো ব্লু ক্যান নট বি ইউজড অন দ্য সেম ম্যাপ অ্যাজ পার্পল। যে ম্যাপে ব্লু আছে সেই ম্যাপে পার্পল হবে না, অথবা যে ম্যাপে পার্পল আছে সেই ম্যাপে ব্লু হবে না। সো আমরা এইভাবে লিখতে পারি বিপি ক্রস, মানে বি আর বি হবে পাশাপাশি হবে, ভিন্ন ভিন্ন আমরা রাউটে অথবা আমরা রাউটের মতো পাবো। ওকে, orange cannot be used on the same map as red nor on the same map as yellow. orange নাকি same map as red, red এর সাথে ব্যবহার করতে পারবে না। ওকে, সো orange কে আমি কি করতে পারবো না, red এর সাথে ব্যবহার করতে পারবো না। ফাইন, nor on the same map as yellow, এই কথাটা মানে হচ্ছে orange না পারবে red এর সাথে ব্যবহার করতে, না পারবে এই orange yellow এর সাথে ইউজ করতে। ওকে, সো এটা হবে। সো এই দুটোকে আমি একসাথে করে এভাবে লিখতে পারি যে অরেঞ্জ এইদিকে রেড এবং ইয়েলো এদের দুজনের সাথে হতে পারে। চাইলে তুমি এটা লিখতে পারো অথবা এটাকে লিখতে পারো আলাদা আলাদা করে, যে অরেঞ্জ রেডও হবে না, অরেঞ্জ হোয়াইটও হবে না। সো হোয়াটএভার জিনিসটা আমার আসলে আমি যেভাবে বুঝতে পারি আমি সেভাবে প্র্যাকটিস করব। ওকে ওকে, সো আমার ফার্স্ট যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা একটু দেখি। স্ক্রিনে তোমার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ইফ ব্লু ইজ ইউজড অন দ্য সাবওয়ে ম্যাপ হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। আমি তোমাদের জন্য এখানে বক্সে এঁকে রেখেছি, যে বক্সের মাধ্যমে আমরা কোশ্চেনগুলো সলভ করব। আমাদের প্রথম বাম পাশে আমি সাবওয়ে রেখেছি এবং চারটা ঘর রেখেছি ডান পাশে বাসের জন্য। সো আমার ফার্স্ট কোশ্চেন হিসেবে আমাকে বলেছে ইফ ব্লু ইজ ইউজড অন দ্য সাবওয়ে ম্যাপ, সো সাবওয়েতে যদি আমি ব্লু কে ব্যবহার করি, সো ফাইন লিখলাম আমি সাবওয়েতে ব্লু। দেন আমাকে জানতে চেয়েছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, যে কোনটা অবভিয়াসলি সত্যি হবে। এখানে কোশ্চেনটা আবাসিক মাস্ট বি বলেছে। ওকে, সো আমরা আমাদের ট্রু হিসেবে আমরা জানি যে ব্লুর সাথে কি বসতে পারবে না, পার্পল বসতে পারবে না। ওকে ফাইন, সো ব্লু যদি সাবওয়েতে বসে তাহলে পার্পল কি আর সাবওয়েতে আসতে পারবে না, পার্পল কে চলে যেতে হবে তখন পাসে। ওকে, সো আমরা এটা লিখে রাখলাম। আপাতত যতটুকু তথ্য কোশ্চেনে দিয়েছে তার ভিতর থেকে এর বেশি আমি আর কিছু লিখতে পারছি না। এবার আমি যাচ্ছি আমার অপশনে, দেখি যে আমাদের অপশনের মধ্যে কোথায় পার্পল দেওয়া আছে। এই নাম্বার অপশন বলছে অরেঞ্জ ইজ ইউজড অন দ্য সাবওয়ে ম্যাপ। অরেঞ্জ কোথায় আছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, কারণ আমার কাছে এখনো পর্যাপ্ত টাকা নেই। সো এটা আনসার হচ্ছে না। ইয়েলো ইজ ইউজড অন দ্য সাবওয়ে ম্যাপ। ইয়েলো নাকি সাবওয়েতে বসে, আই ডোন্ট নো স্টিল, বিকজ ইয়েলো সাবওয়েতে হতেও পারে, আই ডোন্ট নো, আই এম নট শিওর। যেহেতু কোশ্চেনটা মাস্ট বি, আমি আগে বলেছি মাস্ট বি মানে হচ্ছে এটা তোমাকে নিশ্চিত হয়ে জানতে হবে। সো সাবওয়েতে সে হতেও পারে নাও হতে পারে, স্টিল আই এম নট শিওর, সো দ্যাট ইজ নট মাই আনসার। দেন সি নাম্বার অপশন আমরা দেখি পার্পল ইজ ইউজড অন দ্য বাস ম্যাপ। সি নাম্বার অপশন নাকি পার্পল বলেছে। সো পার্পল নাকি বাসে মাপে বসে, পার্পল কি বাসে বসছে? অফ কোর্স, সো সি ইজ মাই আনসার। সো আমি আমার আনসারটা পেয়ে গেলাম সি। এবার পরের কোশ্চেনটা আসি। কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইফ রেড ইজ ইউজড অন দ্য বাস ম্যাপ, এবার বাস ম্যাপে যদি রেড বসে, সো বাস ম্যাপে আমি রেড কে বসালাম, ফাইন। দেন আমরা বলছো which of the following colors must be used on the subway map, নিচের কোন কালারটা তাহলে সাবওয়ে ম্যাপে বসবে। ওকে ফাইন, সো তাহলে দেখি আমাদের সেই ক্লু অনুযায়ী রেড আর অরেঞ্জ পাশাপাশি একই সাথে বসবে না। বাসের মধ্যে যদি আমি রেড কে দিয়ে থাকি তাহলে অফ কোর্স অরেঞ্জ কোথায় যাবে? সাবওয়েতে যাবে। সো অরেঞ্জ কেন সাবওয়েতে দিতে হবে, দিয়ে দিলাম অরেঞ্জ কে। আবার তার পরের রুলস অনুযায়ী অরেঞ্জের সাথে নাকি আবার ইয়েলো বসতে পারবে না। সো অরেঞ্জ যেহেতু আমি সাবওয়েতে দিয়েছি তাহলে অফ কোর্স অরেঞ্জ কোথায় যাবে? বাসের মধ্যে। ইয়েলো কোথায় যাবে? বাসের মধ্যে যাবে। তো ইয়েলো কে বাসের মধ্যে নিয়ে আসলাম। ওকে, সো আমার কাছে জানতে চেয়েছিল যে সাবওয়েতে কে বসে। সাবওয়েতে আমি আসলে পেয়েছি কাকে? অরেঞ্জকে। বাকি যে ঘরগুলো আছে সেই ঘরের মধ্যে নানান রকম কালার বসতে পারে, বাট আমি সেগুলোর ব্যাপারে শিওর না। আমি শুধুমাত্র এটা শিওর যে হ্যাঁ অরেঞ্জ অবশ্যই কোথায় বসছে? সাবওয়েতে বসছে। এবং কোশ্চেন যেহেতু মাস্ট বি, সো আনসার অফ কোর্স আমার কি? অরেঞ্জ হবে। তো দেখি আমার অরেঞ্জ কোথায় আছে? অরেঞ্জ আছে হচ্ছে আমার বি নাম্বার অপশনে। সো বি ইজ মাই কারেক্ট আনসার। এভাবে আমি আনসার পেয়ে গেলাম। এবার পরের কোশ্চেনটা আসি। পরের কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইফ ইয়েলো এন্ড পার্পল আর ইউজড অন দ্য সাবওয়ে ম্যাপ, ইয়েলো আর পার্পল যদি সাবওয়েতে বসে, ওকে, তাহলে আমি ইয়েলো এবং পার্পলকে সাবওয়েতে লিখে দিলাম। দেন আমার কাছে জানতে চেয়েছে the third color used on that map must be, আমাকে কোশ্চেনে বললো ইয়েলো আর পার্পল কে তুমি সাবওয়েতে বসাও, বসিয়েছি এবং সাবওয়েতে জানি আমার তিনটা কালারের মধ্যে দুটো বসিয়ে ফেললাম এবং তৃতীয় যে কালারটা তাহলে পড়ে থাকলো এই কালারটা কি ও আমার কাছ থেকে জানতে চেয়েছে যে the third color on that map is, ওকে ফাইন। দেখি আমরা একটু চেষ্টা করি কিভাবে আনসার করা যায়। ইয়েলোকে যেহেতু বসিয়েছি, সো ইয়েলোর সাথে যেন কার সমস্যা আছে?
ইয়েলোর সাথে কে বসতে পারে না, অরেঞ্জ বসতে পারে না, অরেঞ্জ আর ইয়েলো একই ম্যাপে হবে। সো ইয়েলো যদি সাবওয়েতে হয় তাহলে অফকোর্স অরেঞ্জ কোথায় আসবে, ফার্স্ট ম্যাপে দিলাম অরেঞ্জ। আবার এই রুলস অনুযায়ী অরেঞ্জ আর রেড পাশাপাশি বসতে পারবে না, তাহলে অরেঞ্জের সাথে কার সমস্যা আছে, আবার রেডের সাথে সমস্যা আছে, তাহলে সেই রেড কোথায় যাবে, অফকোর্স সাবওয়েতে যাবে। এন্ড সাবওয়েতে আমার কিন্তু এই একটা ঘর ছাড়া আর কোনো ঘর নাই, সো এই ঘরে কি আসতেছে, অফকোর্স রেড আসতেছে। সো আমি কিন্তু আমার ডিজায়ার আনসারটা পেয়ে গেছি যে সাবওয়েতে থার্ড যে কালারটা আছে সেই কালারটা কি, রেড। সো রেড ইজ মাই আনসার। সো রেড হচ্ছে আমার ডি নাম্বার অপশন। সো ডি ইজ মাই আনসার। এবার পরের কোশ্চেনটা আসি। পরের কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইফ রেড এন্ড ব্লু আর ইউজড অন দা বাস ম্যাপ। এবার বাস ম্যাপে আমাকে বললো রেড আর ব্লু কে বসাতে, বসিয়ে দিলাম। ওকে, which of the following could be the other two colors used on that map? এবার এই কোশ্চেনের মধ্যে তোমরা একটু জিনিস মাথায় নাও, সেটা হচ্ছে যে এবার কিন্তু কোশ্চেনটা মাস্ট বি দিয়ে করেনি, কোশ্চেনটা করেছে কিন্তু কুড বি দিয়ে। সো মনে আছে তো, কুড বি আর মাস্ট বি, ক্যান বি, কুড বি এবং মাস্ট বি, এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য কোথায়? সো এবার তোমাকে কনফার্ম না হলেও চলবে। সো তুমি যদি মোটামুটি একটা অ্যাসুরেন্স পাও যে হ্যাঁ এটা হতে পারে, তাহলে সেটা কিন্তু আমরা আনসার নিতে পারবো। ওকে, সো ফাইন। এবার আসি আমরা তাহলে কিভাবে আনসারটা করব। রেডের সাথে আমরা যেহেতু রেড আর ব্লু কে এখানে বসিয়েছি, সো আমরা রেডের সাথে কার জন্য প্রবলেম আছে, রুলস অনুযায়ী অরেঞ্জের সমস্যা আছে। সো অরেঞ্জ আর বাসে আসবে না, অরেঞ্জ চলে যাবে কোথায়, সাবওয়েতে, দিয়ে দিলাম সাবওয়েতে। এন্ড অরেঞ্জের সাথে আবার ইয়েলোর অসুবিধা আছে। সো অরেঞ্জ যদি সাবওয়েতে হয় তাহলে ইয়েলো কোথায় যাবে, বাস ম্যাপের মধ্যে। দেখো আমার কাছে কিন্তু বাকি যে দুটো কালার আছে সেই দুটো কালার জানতে চেয়েছিল। সো তার মধ্যে একটা কালার আমি অলরেডি পেয়ে গেলাম, সেটা কি, ইয়েলো। আমার আরো একটা কালার জানতাম। ওকে, ওকে ফাইন। এবার ব্লু যেহেতু আমি বাসে বসিয়েছি, আবার ব্লুর সাথে কার সমস্যা আছে, পার্পল। সো পার্পল অফকোর্স কোথায় যাবে, সাবওয়েতে চলে যাবে। সো পার্পলকে আমি সাবওয়েতে বসাই দিলাম। এবার আমার এখানে তিনটা ঘর বাকি, দুটো ঘর বাকি আছে। সো এই দুটো ঘরের মধ্যে আমরা দুটো জিনিসকে বসাইতে পারবো। কাকে কাকে বসিয়ে ফেলেছি। সো আমার ঘর বা যে কালার বাকি আছে হচ্ছে গ্রিন এবং ট্যান। সো এই দুই ঘরের মধ্যে গ্রিন এবং ট্যানকে আমরা বসাতে হবে, বাট আমি জানি না কোথায় গ্রিন বসবে কোথায় ট্যান বসবে, কারণ তাদের জন্য আর কোনো ধরনের তথ্য আমার কাছে এই মুহূর্তে নাই। সো আমি তো এখনো শিওর হতে পারলাম না যে ভাই আমার এই বাকি যে দুটো কালার সেই দুটো কালার কি, কারণ আমার কাছে জানতে চেয়েছে the following, which of the following would be the other two colors used on that map? এই যে বাকি যে দুটো কালার আছে এই দুটো কালার কি। সো আমি তার মধ্যে একটা জানতে পেরেছি, বাকিগুলো কিভাবে জানবো, দেখি আমরা কিভাবে ট্রাই করি। যখন আমার হাতে আর কোনো অপশনই থাকে না, মানে কোনো ইনফরমেশনই থাকে না, তখন আমরা চলে যাবো অপশন টেস্টে করতে। আচ্ছা, অপশন টেস্ট করার সময় আমরা আবার আরেকটু আমাদের বুদ্ধিমত্তার পরিচয়টা দেবো। সেটা হচ্ছে যেহেতু আমার এই দুটো কালারের মধ্যে আমি অলরেডি একটা কালার পেয়েছি, সেটা কি, ইয়েলো। সো আমি সেই সব অপশনে খুঁজবো যে অপশনের মধ্যে ইয়েলো একটা কালার রয়েছে। সো যে অপশনের মধ্যে ইয়েলো কালারটা নাই সেই অপশনটা আমার দেখা দরকার নেই, কারণ আমি একটা ব্যাপারে শিওর হয়ে গেছি, শুধু আরেকটা লাগবে। ওকে, সো এইভাবে করে আমি আমার সব অপশনগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র দুটো অপশন রাখতে পারি। দেখি, দেখো তোমরা এখানে পাবে হচ্ছে সি নাম্বার অপশনে আছে গ্রিন এন্ড ইয়েলো, আর ই নাম্বার অপশন আছে পার্পল এন্ড ইয়েলো। সো সি হতে পারে অথবা ই হতে পারে, আমি এখনো জানি না, কারণ সি এর মধ্যে আছে গ্রিন আর ইয়েলো, আর ই নাম্বার আছে পার্পল আর ইয়েলো। এবার দেখি এই দুটোর ভিতর থেকে কোনটা আমার আনসার হয়। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করি, ই নাম্বার অপশন আমাকে বলেছে যে পার্পল এন্ড ইয়েলো। সো এই ঘরে কি আমি পার্পল কে দিতে পারবো না, কারণ কি অলরেডি আমার পার্পল কিন্তু এই জায়গায় সেট। সো একই কালার আমার ওই কোশ্চেনের মধ্যে কিন্তু বলা ছিল যে একটা কালার শুধু একবারই একটা জায়গায় ব্যবহার হবে। সো পার্পল কে যদি আমি সাবওয়েতে বসাই, সেই পার্পল কিন্তু আর কখনোই বাসের মধ্যে আসতে পারবে না। সো সেই তথ্য অনুযায়ী আমার ই নাম্বার অপশনটা কাটা চলবে, তার মানে সি নাম্বার অপশন হচ্ছে কি আমার কারেক্ট। সো এই ঘরে কে বসবে, গ্রিন বসবে। ওকে, এইভাবে করে সামটাইমস আমরা আমাদের কোশ্চেনগুলোকে অপশনের ভেতর থেকে আনসার বের করে আনতে পারি। সো সি ইজ মাই কারেক্ট আনসার। এবার আমরা পরের কোশ্চেনটা আসি। স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ। কোশ্চেনটা বলেছে ইফ গ্রিন ইজ নট ইউজড অন দ্য সেম ম্যাপ অ্যাজ ব্লু। এবার নাকি গ্রিন কে ব্লু এর সাথে বসানো হয়নি, ওকে, nor on the same map as yellow, ইয়েলোর সাথেও বসানো হয়নি। গ্রিন কে আমরা ব্লুর সাথে বসাই নাই এবং গ্রিন কে আমি ইয়েলোর সাথেও বসাই নাই। অনেকটা এই অরেঞ্জের এই রুলসটার মতো না, যে অরেঞ্জ রেডের সাথেও বসে নাই, অরেঞ্জ ইয়েলোর সাথেও বসবে না। সো এখানে আমাকে বলেছে গ্রিন কে আমি ব্লুর সাথেও দিব না, গ্রিন কে আমি ব্লুর সাথেও দিব না, গ্রিন কে আমি ইয়েলোর সাথেও দিব না। ওকে ফাইন। দেন আমার কাছে জানতে চাইছে which of the following must be true, যে কোনটা obviously সত্যি হবে।
সো এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট, এটা করার জন্য আমাদেরকে একটু ব্রেন খাটাতে হবে। সেটা কি হবে, আমার কাছে কিন্তু কোথাও জায়গায় তথ্য দেয়নি যে গ্রিন কি সাবওয়েতে বসেছে নাকি বাসে বসেছে, ইয়েলো কি সাবওয়েতে বসেছে না বাসে বসেছে, ব্লু কি সাবওয়েতে বসেছে না বাসে বসেছে। সো এইরকম কোনো তথ্য যেহেতু নাই, সেক্ষেত্রে আমাদের কোশ্চেন আনসার করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমরা আমাদের ব্রেন খাটায় ঠিক এটাকে বের করে ট্রাই করি। ওকে, কিভাবে করি সেটা আমরা একটু লক্ষ্য করি। সো যেহেতু আমার কাছে পর্যাপ্ত তথ্য নাই, সো আমি প্রথম ধরে নিলাম, ফর এক্সাম্পল আমি বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট করে আমার আনসারটা বের করে ট্রাই করব। ওকে, সো আমি প্রথমে ধরে নিচ্ছি যে গ্রিন সাবওয়েতে বসে। তুমি চাইলে গ্রিন কে বাসে বসাও করতে পারো, ফাইন, অ্যাজ ইউ উইশ। সো আমি প্রথমে গ্রিন কে সাবওয়েতে বসালাম, ফাইন, দিলাম আমি। সো গ্রিন কে সাবওয়েতে যদি বসাই, গ্রিনের সাথে কে বসবে না, ব্লু বসবে না। সো তাহলে ব্লু কোথায় যাবে, বাসে চলে যাবে। তাহলে বাসে ব্লু কে বসিয়ে দিলাম। এবার দেখো ব্লুর সাথে কার অসুবিধা যেন আছে, ব্লুর সাথে পার্পলের সমস্যা আছে। সো আমি ব্লু পার্পলকে এখানে বসিয়ে দিয়েছি। ওকে, সো পার্পলকে আমি এখানে দিলাম। এবার আসি আচ্ছা আমাদের অরেঞ্জ আর রেড এর যে রুলস আছে সেই রুলস দিকে একটু খেয়াল করো। আমার এখানে তিনটা ঘর বাকি আছে। সো এই তিন ঘরের মধ্যে আমার অরেঞ্জকে দিতে হবে এক পাশে, রেড আর ইয়েলোকে দিতে হবে আরেক পাশে। সো আমাদের বাকি যে রুলস গুলো রয়ে গেল সেটা নিয়ে আমরা একটু কাজ করি। সেখানে বলছে অরেঞ্জ আর রেড পাশাপাশি বসবে না, অরেঞ্জ আর ইয়েলো একসাথে বসবে না। সো যদি তাই হয়ে থাকে আমরা একটু লক্ষ্য করি, আমি কি কোনো কারণে বাসের মধ্যে অরেঞ্জকে দিতে পারবো? পারবো না। কারণ কি, অরেঞ্জকে যদি আমি বাসে দেই, তাহলে রেড এবং ইয়েলো এরা দুজনেই কোথায় চলে যাবে, সাবওয়েতে। বাট একটু খেয়াল করো তো, সাবওয়েতে আমার মাত্র ঘর বাকি আছে একটা। সো কোনো কারণে আমি যদি অরেঞ্জকে বাসে বসাই, তাহলে রেড আর ইয়েলোকে বসানোর মতো এখানে জায়গা থাকে না। সো দ্যাটস ওয়াই আমার আসলে এখানে অরেঞ্জকে আমি বাসের মধ্যে দিতে পারবো না। সো অরেঞ্জকে অবশ্যই আমাকে কোথায় দিতে হবে, সাবওয়েতেই দিতে হবে। এবং রেড আর ইয়েলো কোথায় চলে যাবে, আমার বাস ম্যাপের মধ্যে চলে যাবে। ওকে, সো আমার এখন ঘর বাকি আছে একটা এবং আমার কালারও বাকি আছে একটা, সেটা কি, 10। সো 10 কে আমার এখানে বসাই দিলাম। সো এইভাবে করে আমি আমার একটা প্যাটার্ন পেয়ে গেলাম। সেটা হচ্ছে কি, আমি গ্রিন কে সাবওয়েতে ধরি। বাট গ্রিন যে সাবওয়েতেই বসেছে এটা তো আমি শিওর না, রাইট? সো এটা যদি আমার শিওর না হয়ে থাকে, তাহলে আমাকে উল্টা প্যাটার্নটা করে দেখতে হবে যে গ্রিন যদি বাসে বসে তাহলে কি সিচুয়েশন হয়, সেটা আমি একটু করে দেখি। সো এবার আমি গ্রিন কে বাসে বসালাম, দেখি কি হয়। সো अगेन সেই একই কাহিনী যে ব্লু আর হোয়াইট তখন কোথায় চলে যাবে, সাবওয়েতে চলে যাবে। সো আমি এখানে গ্রিন কে বাসে দেওয়ার পরে এই পাশে আমি ব্লু বসাই দিলাম এবং এই পাশে আমি ইয়েলো বসাই দিলাম। ওকে, ফাইন। এবার আসি হচ্ছে আমার পরে ব্লুর সাথে যেন কার প্রবলেম আছে, পার্পলের সমস্যা। সো ব্লু যদি সাবওয়েতে হয়, পার্পল অবশ্যই খুঁজে যাবে, বাসের মধ্যে চলে যাবে। ওকে, ফাইন। এন্ড ইয়েলো যদি এখানে থাকে, তাহলে ইয়েলোর সাথে যেন আমার কার সমস্যা আছে, অরেঞ্জের সমস্যা আছে। সো ইয়েলো যদি এখানে হয়, অরেঞ্জ কোথায় যাবে, অফকোর্স এই পাশে। আবার তোমার অরেঞ্জের সাথে কার সমস্যা আছে, তো রেডের সমস্যা আছে। সো অরেঞ্জ যদি আমার বাসে চলে আসে, তাহলে অফকোর্স সে কোথায় যাবে, রেডের মধ্যে চলে যাবে, সাবওয়ের মধ্যে চলে আসবে। সো রেডকে আমি তখন কোথায় দিব, সাবওয়েতে দিব। সো এবার করে আমার 6টা হয়ে গেল। বাকি আছে সেই একটাই ঘর, সেটা কি, সেই ঘরে আমার রঙ বাকি আছে একটা, সেটা কি, 10। এবার করে আমি 10 কে বসিয়ে দিলাম। সো আমার অ্যাকচুয়ালি এই দুটো অ্যারেঞ্জমেন্ট ছাড়া আর কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট হওয়া পসিবল না। আমি গ্রিনকে সাবওয়েতে নিয়েও দেখেছি, গ্রিনকে আমি বাসে নিয়েও দেখেছি। সো যদি ঘটনা কোনো কিছু ঘটে থাকে, তাহলে এদের মধ্য থেকে কিছু একটা ঘটবে। এবার কিন্তু আমি আমার অপশনে যে আমি ঠিকই আমার আনসারটা বের করে ফেলতে পারবো যে এই রুলস এর মধ্যে থেকে কোন অপশনটা আমার কারেক্ট হবে। ওকে, দেখি এই নাম্বার অপশনে বলেছে ব্লু ইজ ইউজড অন দ্য সাবওয়ে ম্যাপ। আচ্ছা, ব্লু কি সাবওয়ে ম্যাপ বসেছে? একটা জিনিস খেয়াল করো, কোশ্চেনটা কিন্তু বলেছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। আবারও আমাদের মনে রাখতে হবে যে মাস্ট বি কারণে আমাদের অনেক সময় কোশ্চেন চেঞ্জ হয়ে যাবে, স্ট্যান্ডার্ড কারণে কোশ্চেন আনসার চেঞ্জ হয়ে যাবে। আমাকে বলছে যে যেহেতু কোনটা অবশ্যই সত্যি হবে, এই নাম্বার অপশন আমাকে বললো ব্লু নাকি সাবওয়েতে বসেছে। হ্যাঁ, একটু দেখো আমাদের যে দ্বিতীয় অ্যারেঞ্জমেন্ট আছে, সেই অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী ব্লু কিন্তু আমার সাবওয়েতে বসেছে, ফাইন। বাট এটা তো আমি শিওর ছিলাম না, কারণ কি আমার অ্যারেঞ্জমেন্ট এটাও হতে পারে, অ্যারেঞ্জমেন্ট এটাও হতে পারে। সো এই অ্যারেঞ্জমেন্টে ব্লুকে আমি সাবওয়েতে পেলো, এই অ্যারেঞ্জমেন্টে আমি কিন্তু ব্লুকে তোমার বাসের মধ্যে পেয়েছি। সো ব্লুর ব্যাপারটা আমি এখানে কিন্তু শিওর হতে পারি না। কোশ্চেন যেহেতু মাস্ট বি, সো যেটা আমি শিওর না সেটা আমি আনসার করতে পারবো না। দ্যাটস ওয়াই এই নাম্বার অপশন আমার হবে। এবার আসে হচ্ছে বি নাম্বার অপশন। বি হচ্ছে ব্লু ইজ ইউজড অন দ্য বাস ম্যাপ। সেই একই কাহিনী, দেখো ব্লু নাকি বাসে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, এই অ্যারেঞ্জমেন্টে ব্লু বাসে হলেও এই অ্যারেঞ্জমেন্টে যদি যায় ব্লু কিন্তু বাসে আছে। সো ব্লুর ব্যাপারটা কিন্তু আমি কনফার্ম না, সে বাসে হতে পারতেছে, সাবওয়েতে হতে পারতেছে। সো ব্লু ইজ আওয়ার নট, বি ইজ নট মাই আনসার। এবার আসে হচ্ছে সি নাম্বারে, গ্রিন ইজ ইউজড অন দ্য সেম ম্যাপ অ্যাজ রেড। গ্রিন নাকি
রেডের সাথে একই ম্যাপে বসেছে। ওকে, গ্রিন ইজ ইউজড অন দ্য সেম ম্যাপ অ্যাজ রেড, যেই ম্যাপে গ্রিন বসেছে সেই ম্যাপেই নাকি রেড বসেছে। সো আমরা দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে চেক করে দেখতে হবে যে গ্রিন যেখানে আছে সেখানে কি রেড আছে কিনা। ওকে, সো আমরা প্রথম অ্যারেঞ্জমেন্টে দেখতে পাচ্ছি গ্রিন এখানে বসেছে, রেড তখন কোথায়? রেড হচ্ছে পাশে, না একসাথে বসে না। এবার এইখানেও দেখি গ্রিন এখানে আছে, রেড কোথায় গেছে? তখন সার্ভে আছে, না এটা তো পুরোই মিথ্যা একটা ব্যাপার, যে না গ্রিন যেখানে আছে সেখানে রেড অবশ্যই নাই। সো এটা আমার আনসার হতে পারে না। সো সি অলসো মাই আনসার নট। ওকে, এবার আসি হচ্ছে আমার ডি নাম্বার অপশন। পার্পল ইজ ইউজড অন দ্য সেম ম্যাপ অ্যাজ অরেঞ্জ, যেই ম্যাপে পার্পল আছে সেই ম্যাপেই নাকি অরেঞ্জ আছে। দেখি তো একটু এই অ্যারেঞ্জমেন্টে দেখি, এখানে আমার পার্পল আছে, সেই সার্কেলতে আমার কাকে পেয়েছে? অরেঞ্জ পেয়েছে। ওকে, এবার এটা তো চেক করে দেখি, এখানে আমার পার্পল আছে বাসের মধ্যে এবং সেই বাসের মধ্যে আমার কাকে পেয়েছে? অরেঞ্জ কে পেয়েছে। ইয়েস, এটা আমার দুটো ক্ষেত্রে, দুটো অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমি কারেক্ট পেয়েছি। সো ডি ইজ মাই কারেক্ট আনসার, এটা আমার আনসার হবে। বাট ই নাম্বার অপশনটাকে আমরা একটু চেক করে দেখবো যে ই নাম্বার অপশন থেকে আমরা কিছু পাই কিনা। ওকে, দেখি আমরা এটা আমার আনসার হয় কিনা। ই নাম্বার অপশন বলছে tan is used on the same map as red, tan যেই ম্যাপের মধ্যে আছে সেই ম্যাপে নাকি রেডও রয়েছে। দেখি তো, দেখি আমার প্রথম অ্যারেঞ্জমেন্টে tan এর সাথে রেড আছে, দ্যাটস ফাইন, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় অ্যারেঞ্জমেন্টে যে দেখো tan এর সাথে কিন্তু এইখানে আর রেড নাই, রেড তখন চলে গেছে কোথায়? সাবওয়েতে। সো tan এর সাথে কোথাও রেড বসেছে, কোথাও রেড বসে নাই। সো ই অলসো নট মাই আনসার। সো ডি ইজ মাই কারেক্ট আনসার। সো এইভাবে করে আমরা ডি এর আনসারটা পেয়ে গেলাম। দেখো পাজলের মধ্যে এরকম একটা দুটো কোশ্চেন থাকবে যারা একটু ডিফারেন্ট এবং যাদেরকে আনসার করার জন্য আমাদের একটু একটু ব্রেন খাটাতে হবে। এই কোশ্চেন হচ্ছে সেরকম একটা কোশ্চেন, বাট সেটাকে আমরা খুব সহজে আনসার করেছি। যখন আমরা কোনো ধরনের আনসার পাবো না কিংবা আমার কাছে ইনফরমেশন অতটা ডিটেল থাকবে না, তখন আমরা বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট করে দেখবো। সামনে আরো তোমাদের কিছু ডিফিকাল্ট কোশ্চেন থাকবে যেগুলো আমি দেখাবো, সেখান থেকে আনসার বের করে আনা পদ্ধতিগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা তখন আরো ভালো করে বুঝতে পারবে। এবারে আমরা করবো একটা ম্যাথ পাজল। তো স্ক্রিনে তোমার কোশ্চেন দেখতে পাচ্ছ, a map representing countries R, S, W, X, Y, Z is to be drawn. একটা ম্যাপের মধ্যে R, S, W, X এবং Z নামক কান্ট্রি থাকবে। R, S, W, X, Y, Z এই কান্ট্রিগুলো আমরা একটা ম্যাপের মধ্যে আঁকতে চাই। ওকে, adjacent countries cannot be the same color on the map. একই ম্যাপের মধ্যে যে সকল দেশ পাশাপাশি রয়েছে, যে ম্যাপের পাশাপাশি দেশগুলোর মধ্যে সেম কালার আমরা ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল বাংলাদেশ এবং ইন্ডিয়া পাশাপাশি দেশ। সো কোনো একটা ম্যাপের মধ্যে যদি আমি বাংলাদেশকে রেড কালার দিই, তাহলে ইন্ডিয়াকে আমি রেড কালার দিতে পারবো না, ইন্ডিয়াকে আমার হয়তো ডিফারেন্ট কোনো কালার দিতে হবে। সেটা বলেছে the only countries adjacent to each other are spots. যেই কান্ট্রিগুলো একজনের সাথে আরেকজন অ্যাডজাসেন্ট আছে সেই কালারগুলো কি কি, সেই দেশগুলো কি কি, সেগুলো আমার এখানে দেওয়া আছে। বলেছে R, S, X and Y are each adjacent to W. R, S, X and Y এরা সবাই কি W এর সাথে adjacent। ওকে, দেন বলেছে X is adjacent to Y, X হচ্ছে Y এর সাথে adjacent। তারপর বলেছে R and S are each adjacent to Z, R এবং S এরা দুজনেই adjacent to Z। ওকে, these are my clues. সো এই ক্লুগুলো অথবা রুলস গুলোর মাধ্যমে আমরা কি করব? আমাদের কোশ্চেনগুলোকে সলভ করব। এখানে একটা জিনিস ভালো করে আমাদের লক্ষ্য করতে হবে, ম্যাপের মধ্যে দেশ বিভিন্ন জায়গায় থাকতে পারে। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে এখানে একটা দেশ আঁকলাম, মনে করি এটা W, এন্ড আমাকে বলছে W এর সাথে নাকি R, S, X, Y এরা সবাই adjacent। সো W এর সাথে আমি এখানে R আঁকলাম, S আঁকলাম, X আঁকলাম, Y আঁকলাম, Z আঁকলাম, R, X, Y, Z, R, S, W, X, Y, Z, R, S। সো W এর সাথে কিন্তু এরা সবাই adjacent, মানে আমি একদম সংলগ্ন এরকম দেশে গেছি। বাট এখানে একটা কোশ্চেন থেকে যায়, সেই কোশ্চেনটা হচ্ছে W এর সাথে R adjacent, that is fine, W এর সাথে X adjacent, that is fine, but what about R and X? এরা নিজেরা কি, এরা নিজেরা কি adjacent? এই কথাটা কিন্তু কোথাও আমাদেরকে বলে দেয় না। সো এখানে একটা ইনফরমেশনের গ্যাপ রয়েছে। সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় নিতে হবে। সো যতক্ষণ না পর্যন্ত তারা আমাকে এটা বলে দেয়নি যে R, S, X, Y, Z এরা নিজেরা কি পজিশনে আছে, তারা কি নিজেরা adjacent আছে নাকি আলাদা আলাদা আছে, সেটা আমি যেহেতু জানি না। সো আনসার করার সময় এই জিনিসগুলো আমাকে একটু কনসার্ন রাখতে হবে। হতে পারে এই R আর X এরা দুজন adjacent, দ্যাট মিন্স এরকম হতে পারে
যে এক্স নামক দেশটা এটা আসলে এইভাবে এসছে, ওকে, যে আর আর এক্স তারা দুজনও কি অ্যাডজেসেন্ট। বাট যে দুটো আমাকে বলা নাই এবং পাজলের তথ্য অনুযায়ী আমরা জেনেছি শুরু থেকেই যে যদি কোনো তথ্য দেওয়া না থাকে সেই তথ্যটা আমরা নিজের মতো করে বানায় নিতে পারবো না। সো যতটুকু বলবো ঠিক ততটুকু নিয়ে আমরা কাজ করব। সো এবার আমি তোমাদেরকে এই পাজলটা সলভ করার জন্য এই কান্ট্রিগুলো থেকে জিনিসগুলোকে রুলসগুলো থেকে আবার এই দেশটাকে আঁকার চেষ্টা করব, দেখি কিভাবে আঁকা যায়। তো তোমরা ভালো করে লক্ষ্য করো কিভাবে আঁকা আছে। আমার তিনটা রুলস থেকে আমি জিনিসগুলোকে আঁকবো। সো প্রথমে আমি ডব্লিউ কে আঁকতে চাই, যেহেতু ডব্লিউ এর সাথে অনেকগুলো দেশ অ্যাডজেসেন্ট আছে। সো ধরে নিচ্ছি এটা হচ্ছে ডব্লিউ, ওকে, এটা একটা বড় দেশ ডব্লিউ। এবার ডব্লিউর সাথে অ্যাডজেসেন্ট কারা কারা আছে? ডব্লিউর সাথে অ্যাডজেসেন্ট আছে হচ্ছে আর এস এক্স ওয়াই। সো আমি আর কে আঁকলাম, তারপরে এস আঁকলাম, এরপরে এক্স আঁকলাম, তারপরে ওয়াই আঁকলাম। একটু ভালো করে লক্ষ্য করো, আমি ইচ্ছে করে এখানে এক্স আর ওয়াই কে পাশাপাশি দিয়েছি, কারণ কি তার পরের ক্লুতে আমাকে বলেছে এই যে এক্স আর ওয়াই এরা দুজন নাকি অ্যাডজেসেন্ট, ওকে। এইজন্য আমি এই দুটোকে আগে একসাথে লাগিয়ে লিখে দিলাম। দেন আমাকে বলছে আর এস এরা দুজনই নাকি আবার জেড এর সাথে অ্যাডজেসেন্ট। তো তার মানে এই এটা যে লিখেছি এটা আমার আসলে ভুল হয়েছে। আর আর এক্স এরা দুজন কি নিজেদের মধ্যে অ্যাডজেসেন্ট। সো এই দুটোকে আমাকে একটু এইভাবে রাখতে হবে। সো এইভাবে আমি আমার ম্যাপটা এঁকে ফেললাম। দেন আমাকে বলেছে হ্যাঁ আমার তিনটা ক্লুই আমার করা হয়ে গেল। আর এস তারা জেড এর সাথে অ্যাডজেসেন্ট, জেড নামক একটা দেশ আমি সেখানে রাখলাম। এখন দেখো একটু খেয়াল করো, আমি এখানে আর আর এস কে কিন্তু অ্যাডজেসেন্ট করে আঁকলাম মাত্রই, বাট ডু এম আই শিওর অ্যাবাউট দিস যে আর আর এক্স কি তারা নিজেরা দুজন অ্যাডজেসেন্ট নাও হতে পারে। এমনও হতে পারে যে আর আর এস একটু আগে আমি ঠিক যেভাবে এঁকেছিলাম সেভাবে আছে। ভালো করে খেয়াল করো, যেহেতু আমাকে বলছে এই আর আর এস এরা দুজন জেড এর সাথে অ্যাডজেসেন্ট, সো সামহাউ আমার জেড এর সাথে তাকে মিশিয়ে দিতে হবে, সামহাউ আমার জেড এর সাথে মিশিয়ে দিতে হবে, এটা আমি শিওর। বাট আর আর এস তারা ইন্টারনালি নিজেদের মধ্যে কি অবস্থা থাকবে সেটা কিন্তু আমি এখনো জানি না। সো দুটোর ক্ষেত্রেই হতে পারে। সো আমি এখানে আর কে আঁকলাম, প্রথমে আমি যেরকম এখানে এস এঁকেছিলাম, পরে এটাও হতে পারে এটা জেড এর সাথে অ্যাডজেসেন্ট, আর ও জেড এর সাথে লেগে আছে, এস ও জেড এর সাথে লেগে আছে, ফাইন। কিন্তু সে ডব্লিউ এর সাথে তার নিজেদের মধ্যে নাও লেগে থাকবে, ফাইন, ওকে। সো পুরো ম্যাপটাকে আমি এবারে একটু সুন্দর করে আঁকি যাতে করে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। সো পুরো ম্যাপটাকে আমি এখানে আবার নতুন করে আঁকলাম তোমাদের বোঝার সুবিধাতে। বলেছে আর এস এক্স ওয়াই, আর এস এক্স ওয়াই এরা চারজনই জেড ডব্লিউ এর সাথে অ্যাডজেসেন্ট, সো আমি ডব্লিউ এর সাথে অ্যাডজেসেন্ট করে রেখেছি। এবং দ্বিতীয় গুলো তো বলছে এক্স আর ওয়াই তারা নাকি নিজেরা অ্যাডজেসেন্ট, সো আমি এক্স আর ওয়াই কে অ্যাডজেসেন্ট পাশাপাশি রেখেছি। এবং আর এস জেড এর সাথে অ্যাডজেসেন্ট, এবং এই আর আর এস কে আমি জেড এর সাথে অ্যাডজেসেন্ট করেছি। ইচ্ছে করে আর আর এস এর মধ্যে আমি একটা ফাঁকা রেখেছি, এটা চাইলে অ্যাডজেসেন্ট হতেও পারতো নাও হতে পারতো, ওকে। এবার আমরা কোশ্চেন সলভিং এ যাই, দেখি আমাকে ফার্স্ট কোশ্চেন কি বলেছে। Which of the following, তোমার কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, which of the following is a pair of countries that must be different in color from each other? কোশ্চেনটা বলেছে মাস্ট বি দিয়ে, তার মানে আমি যেটার ব্যাপারে কনফার্ম সেটাই আমার আনসার দিতে হবে, অন্যগুলো আমরা পারবো। সো বলেছে তারা কি হবে, ডিফারেন্ট কালার হবে। সো কোন দুইটা দেশের মধ্যে যদি ডিফারেন্ট কালার হতে হয় তাহলে তারা কি হবে, অফকোর্স তারা অ্যাডজাসেন্ট কান্ট্রি হবে, আদারওয়াইজ তাদের কালারটা ডিফারেন্ট হবে না, রাইট। সো অ্যাডজাসেন্ট কান্ট্রির ব্যাপারে আমরা জানি কাছাকাছি তথ্য সেই অনুযায়ী আমরা আনসার করবো। এর আমার অপশন বলেছে আর এন্ড এক্স, আর এবং এক্স, ওকে। আমরা যদিও দেখতে পাচ্ছি আর আর এক্স এখানে অ্যাডজাসেন্ট নাই, সো তারা ডিফারেন্ট কালার হতে পারে অথবা নাও হতে পারে। এমন হতে পারে এই আর এক্সটা এই পাশে এসে আর এর সাথে মিলে গেছে, হতে পারে। সো এটার ব্যাপারে কিন্তু আমার কাছে কোনো ডেফিনিট কোনো তথ্য নাই, সো আমি এটা আনসার হিসেবে নিতে পারছি যেহেতু কোশ্চেনটা ফার্স্ট, সো এটা আমার আনসার নাও হবে। এবার বি নাম্বার অপশন বলছে এস এন্ড এক্স, এস আর এক্স যদি হয়, এস আর এক্স তারা দুজনকে অ্যাডজেসেন্ট,
আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাডজাসেন্ট না, বাট এমনও তো হতে পারে তারা দুজন অ্যাডজাসেন্ট, বিকজ আমি তো জানি না তাদের দুজনের মধ্যে কি তথ্য আছে, সো এটা আমি শিওর না। ওকে ফাইন। দেন আমাকে সি বলছে এস আর জেড, এস আর জেড তারা দুজন কি অ্যাডজাসেন্ট? ইয়েস অফ কোর্স, কারণ এটা আমার ডিরেক্টলি এখানে বলা আছে যে আর এস দুজনেই জেড এর সাথে অ্যাডজাসেন্ট, সো এস আর জেড ইজ মাই আনসার। সো আনসার হবে কি? সি নাম্বার। ডি নাম্বার আনসারটা আমরা চেক করি, জেড আর এক্স আর জেড, এক্স এবং জেড, এই এক্স আর জেড তারা দুজন কি অ্যাডজাসেন্ট? আনসার হবে জানি না, বিকজ এক্স আর জেড কি তারা অ্যাডজাসেন্ট নাকি অ্যাডজাসেন্ট আই ডোন্ট নো, কোনো তথ্য আমার কাছে দেওয়া নেই। সো আনসার ডেফিনেটলি কি এস আর জেড। ওকে, এবার পরের কোশ্চেনটা আসি। পরের কোশ্চেনটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, বলেছে ইফ এক্স ইজ দ্য সেম কালার অ্যাজ জেড, এক্স যদি সেম কালার অ্যাজ জেড এর মতো হয়, এই এক্স এবং জেড তারা দুজন যদি সেম কালার হয়ে থাকে, ওকে, তারা দুজন যদি সেম কালার হয়ে থাকে, then it must be true that, তাহলে এটা কি হবে? ওকে, সো আমরা কিভাবে আনসারটা করব একটু ভালো করে খেয়াল করি। সো ধরে নেই যে x আর z তারা দুজন নাকি সেম কালার, সো আমি তাদেরকে ধরো একটা কালার নিয়ে নিলাম, ফর এক্সাম্পল ব্লু, x কে ব্লু কালার দিলাম এন্ড z ও কি হবে? ব্লু কালারই হবে। ওকে ফাইন। এবার একটু লক্ষ্য করো, যদি z ব্লু কালার হয় তাহলে আর কি ব্লু হতে পারবে? কারণ r আর z কিন্তু অ্যাডজাসেন্ট আছে, সো আমার কিন্তু আর ব্লু কালার হতে পারবে না, কেটে দিলাম। সো আর কে আমি ধরো একটা রেড কালার দিলাম, অন্য একটা কালার দিলাম, যার যেহেতু ব্লু হতে পারবে না তাহলে আর হতে পারে রেড। সো যদি আর আরটা রেড হয় তাহলে এস কি রেড হতে পারবে? আমি জানি না, এস হতে পারে রেড, হতেও পারে নাও হতে পারে। সো আমি শিওর যেহেতু আমি হতে পারছি না, সো আমি একটা ডিফারেন্ট কালার ধরে নিলাম। আচ্ছা ধরো এস হচ্ছে ইয়েলো কালার, এস কে আমি একটা ইয়েলো কালার দিলাম। ওকে ফাইন। এবার আসে হচ্ছে x তো ব্লু কালার ধরেছে, এবার y এর কালারটা কি হবে? আচ্ছা x যদি ব্লু হয় তাহলে y কি কোনো কারণে ব্লু হতে পারবে? প্রশ্নটা কারণ তারা দুজন অ্যাডজাসেন্ট, সো y আমার ব্লু হবে না। সো y কে আমি আরেকটা কালার দিতে পারি, ফর এক্সাম্পল tan। এবার ফাইনালি বাকি আছে আমার w। এবার দেখি যে w কালারটা কি হয়। আমি দেখতে পাচ্ছি y হচ্ছে tan কালার, x হচ্ছে ব্লু কালার, s হচ্ছে ইয়েলো কালার, আর হচ্ছে রেড কালার। সো এরা চারজনই, এই চারজনই যেহেতু w এর সাথে অ্যাডজাসেন্ট আছে, সো এই চারটা কালার কোনোভাবেই w হতে পারবে না। সো আমি এটাকে না দিতে পারবো tan, না দিতে পারবো ব্লু, না দিতে পারবো ইয়েলো, না দিতে পারবো রেড। সো W কে কিন্তু আমি tan, ব্লু, ইয়েলো, রেড যে কালারগুলো আমি বাকি সবগুলো দেশের মধ্যে ইউজ করেছি কোনোটাতেই ব্যবহার করতে পারছি না। Y তো বা W এর বাইরে অন্য কোনো কালার, ফর এক্সাম্পল হয়তো বা W হচ্ছে একটা হোয়াইট কালার, W হয়তো বা এখানে কালারটা হচ্ছে হোয়াইট অর সামথিং কিছু একটা, যে কোনো একটা কালার হতে পারে, বাট এই চারটা কালার হতে পারবে না সে। ওকে, আচ্ছা এবার আমরা একটু কোশ্চেন আসি, অপশনের মধ্যে আসি। অপশনের মধ্যে কি আছে? এই নাম্বার অপশনে বলছে R is the same color as Y, R is the same color, এবং কোশ্চেনটা কিন্তু অবশ্যই দিয়েছে কি মাস্ট বিতে, এটা মাথায় রাখতে হবে যে কোশ্চেনটা কি মাস্ট বিতে দেওয়া আছে। সো আমরা যেটা শিওর সেটাই आंसर করব। R is the same color as Y, R আর Y নাকি সেম কালার? আচ্ছা R হচ্ছে রেড, Y কি আমার রেড কালার হয়েছে? না, ডিফারেন্ট কালার। এন্ড আমি কিন্তু এটা শিওর না যে এরা দুজন কি আলাদা কালার নাকি সেম কালার। সো আমাকে শিওর দিতে হতে হবে, সেটা আমার आंसर না। বা এবার বি তে আসি, S is the same color as X, S আর X নাকি সেম কালার? S আর X কি সেম কালার দেখতে পাচ্ছি? না, সেম কালার না। এমন হতে পারে সেম কালার হয়তো বা, বাট আই এম নট শিওর। কোশ্চেন মাস্ট বি, সো যেটা শিওর হবে না সেটা आंसर হবে না। বা এবার আসি হচ্ছে সি তে, X is the same color as Y, X আর Y নাকি সেম কালার? এটা তো প্রশ্নই ওঠে না, এটা কখনোই হবে না, কারণ X আর Y যেটা অ্যাডজাসেন্ট তারা সেম কালার হতেই পারে না। সো এটা আমার আগেই হয়। এবার হচ্ছে W, ডি নাম্বার আসি, W is a different color from any other country, is that correct? Yes, দেখো W কে আমার এমন কোন একটা কালার দিতে হচ্ছে যে কালারটা বাকি যতগুলো দেশ আছে সেই কালারের সাথে কোনোভাবেই মিলতে পারবে না, সে সবার থেকে আলাদা ডিফারেন্ট একটা কালার নিয়েছে। সো দিস ইজ মাই आंसर, দিস ইজ মাই आंसर যে W টা সব সময় কি হবে, সকল কালার থেকে ডিফারেন্ট কোন একটা কালার। ওকে, এবার আসলে পরের কোশ্চেনটা। কোশ্চেনটা বলেছে, স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, which of the following is a pair of countries that can be the same color as each other? এই কোশ্চেনটা কিন্তু আমাকে দিয়েছে ক্যান বি, বি ভেরি কেয়ারফুল, কোশ্চেন হচ্ছে ক্যান বি। সো এখানে আমাকে শিওর না হলেও কি আমি आंसर হতে পারি। ওকে, সো বলতে নিচে কোন একজোড়া দেশ ক্যান বি দ্য সেম কালার,
তারা সেম কালার হতে পারবে। তার মানে কি এরা দুজন হয়তো বা অ্যাডজাসেন্ট না, তারা ডিফারেন্ট ডিফারেন্ট দূরে দূরে আছে। এর নাম্বার অপশন বলেছে আর এন্ড এস। আর এন্ড এস কি? আর এবং এস নাকি তারা দুজন নাকি সেম কালার হতে পারবে। আর আর এস কি সেম কালার হতে পারবে? হ্যাঁ, সেম কালার হতে পারে, বাট আই এম নট শিওর। ওকে, তারপরে সো এই নাম্বার অপশনটা যেহেতু আবার কোশ্চেনটা আমাকে বলছে ক্যান বি, সো ক্যান বি তে কি শিওর না হলেও আনসার হওয়া যেতে পারে, রাইট? সো এই আমার আনসার হতে পারে। সো আমি একে আপাতত রেখে দিলাম, দেখি আমার বাকি অপশনগুলোকে কি অবস্থা, সেই অপশনগুলোর উপর ডিপেন্ড করে দেন আমি একটা আনসারে যাব। বি বলছে এস আর ডব্লিউ। এস এন্ড ডব্লিউ, এস আর ডব্লিউ কি সেম কালার হইতে পারে? প্রশ্নই ওঠে না, কারণ কি তারা দুজন অ্যাডজাসেন্ট। সো বি কিন্তু আমার কার, যেহেতু আমি নিশ্চিত হয়ে গেছি যে এস আর ডব্লিউ এখানে সেম কালার হতে পারেই না, বাট আমার কাছে জানতে চাইছে কারা সেম কালার হতে পারে। সো এটা তো আমি কনফার্ম যে এরা দুজন হতে পারে। সো বি আমার বাদ চলে যাবে। এবার আসলে সি নাম্বার অপশন। সি তে কি বলেছে? সি তে বলেছে ডব্লিউ এন্ড এক্স। ডব্লিউ এবং এক্স তারা দুজন কি সেম কালার হতে পারে? প্রশ্নটা দেখলাম তারা দুজন কি অ্যাডজাসেন্ট। সো সি ও আমার বাদ। এবার আসলে ডি তে ডি বলেছে ডব্লিউ এন্ড ওয়াই। এই ডব্লিউ আর ওয়াই কি অ্যাডজাসেন্ট? সো এটা তো আমি শিওর। সো তারা দুজন কি সেম কালার? প্রশ্নই ওঠে না। এবার আসলে হচ্ছে ই তে ই বলছে আমার নাম আছে। সো ই আমার আনসার হবে। সো ডেফিনেটলি আমার আনসার কি হবে? এই নাম্বার। যেহেতু এই নাম্বারটা ব্যাপারে হতেও পারে নাও হতে পারে, এবং কোশ্চেন হচ্ছে ক্যান বি, সো এ ইজ মাই আনসার। ওকে, এবার আমরা করব হচ্ছে একটা রাউন্ড টেবিল কনসেপ্ট অথবা সার্কুলার পাজল। রাউন্ড টেবিলের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়, সেই জিনিসগুলো এখানে আমরা দেখব কি কি এক্সট্রা বিষয়গুলো আমাদের মাথায় কনসার্ন রাখতে হবে। সো কোশ্চেনটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। 6 armed negotiators MOPRST এই 6 জন নেগোশিয়েটর যারা হচ্ছে সমঝোতাকারী, তারা আর টু বি সিটেড এট এ রাউন্ড টেবিল টু ডিসকাস ডিসঅ্যাপয়েন্টমেন্ট। তারা একটা টেবিলে বসবে, তো টেবিলে যে রাউন্ড একটা টেবিল আছে সেই টেবিলের চারপাশে বসবে কোন একটা বিষয় ডিসকাস করার জন্য। There are exactly 6 chairs. এই টেবিলের চারপাশে ঠিক 6টা চেয়ার আছে। And the table around the table, each negotiator sits facing the center of the table and directly opposite a negotiator across the table. এই কথাটার মানে হচ্ছে প্রত্যেকটা নেগোশিয়েটর ফেসিং দ্য সেন্টার অফ দ্য টেবিল। সো আমি যদি একটা টেবিল আঁকি এখানে মনে করো, সো ওরা আমাকে বলেছে এই টেবিলের চারপাশে 6টা চেয়ার আছে। সো চেয়ারগুলোকে আমি জাস্ট এইভাবে আঁকি, প্রত্যেকে নাকি টেবিলের সেন্টারের দিকে তাকায় আছে, মনে করি এইভাবে করে আঁকলাম এই 6টা পজিশন। সো এখানে যে বসে আছে সে বসে আছে, এটা হচ্ছে টেবিলের সেন্টার, তো সে তাকায় আছে এইদিকে, ও যে বসে আছে ও তাকায় আছে এইদিকে, ও তাকায় আছে এই সেন্টার, সবাই এই সেন্টারের দিকে তাকায় আছে। ওকে, সবার ডিরেকশন হচ্ছে সেন্টারের দিকে এভাবে করে। এবং দ্বিতীয় কথা বলেছে প্রত্যেকে সেন্টারের দিকে তাকিয়ে আছে এবং প্রত্যেকে বসেছে অন্য আরেকজনের ঠিক অপোজিটে। সো ও যদি এখানে বসে, ওর অপোজিটে ঠিক আরেকজন এই জায়গায় একজন বসা আছে, ও যদি এখানে একজন বসে তাহলে তার ঠিক অপোজিটে আরেকজন আছে, এখানে একজন বসে তার ঠিক অপোজিটে এখানে আরেকজন আছে। এইভাবে করে অ্যারেঞ্জমেন্ট আসলে অ্যাকচুয়ালি এই টেবিলের চারপাশে হয়েছে। ওকে, দেন বলছে দ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট ইজ সাবজেক্ট টু দ্য ফলোইং রেস্ট্রিকশনস। এবার কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে, সেই রেস্ট্রিকশন মেইনটেইন করে তারা এখানে বসেছে। সেই রেস্ট্রিকশনগুলো কি কি? টি ক্যানট সিট নেক্সট টু পি। তবে একটু এটা জেনে রাখো, নেক্সট টু শব্দটার মানে হচ্ছে পাশে। নেক্সট ইজ ইকুয়াল টু পাশে, পরে। পরে বলতে আসলে এটা একটু কনফিউজিং ওয়ার্ড। পরে মানে কি? আমার এটাও আমার পরে, এটাও আমার পরে। সো মানুষের ডান বামের ক্ষেত্রে কিন্তু পরে, অথবা তুমি লাইনে যদি দাঁড়ায় থাকো তাহলে আমার পরে সে, অথবা আমার পরে সে, এইভাবে করে আমরা বলছি। যদি আমরা এই ডিরেকশনে চিন্তা করি তাহলে ও আমার পরে, যদি ওই ডিরেকশনে চিন্তা করি তাহলে আমার পরে ও। সো নেক্সট টু শব্দটার মানে আসলে আমরা পাশে হিসাবে চিন্তা করব, তাহলে আমাদের কনফিউশন দূর হয়ে যাবে। তো বলছে টি ক্যানট সিট নেক্সট টু পি। টি এর পাশে পি হতে পারবে না। এখন পাশে বলতে কিন্তু ডান পাশে বাম পাশে দুই পাশে বোঝা যায়। সো তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি যে ভাই টি আর পি পাশাপাশি বসতে পারবে না। সো কে কোথায় বসে সেটা কোনো মুখ্য বিষয় না, টি আগে না পি আগে সেটা কোনো বিষয় না। সো টি পি পাশাপাশি বসবে না, টি পি পাশাপাশি বসবে না। এস ক্যানট সিট নেক্সট টু এম। এস আর এম ও পাশাপাশি বসবে না। ওকে, দেন বলছে আর মাস্ট সিট নেক্সট টু এম। আর অবশ্যই কি হবে? এম এর পাশেই বসবে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আর আর এম কি একসাথে বসবে, পাশাপাশি বসবে। এখন ডান পাশে বাম পাশে সেটা কোনো মুখ্য বিষয় না, পাশাপাশি থাকলেই হচ্ছে। সো আর এন্ড এম এরা দুজন পাশাপাশি বসবে। ওকে, এই হচ্ছে আমার রেস্ট্রিকশনস। এসো এইভাবে করে আমরা এখানে অ্যারেঞ্জমেন্টটা করব। এবার আসে হচ্ছে আমাদের কোশ্চেনটা। তো তোমার কোশ্চেনটা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ। কোশ্চেনটা বলেছে
if r sit next to s on s right side, এবার r যদি s এর পাশে বসে এবং s এর কোন পাশে, s এর ডান পাশে। ওকে, সো আমি এখানে s কে বসালাম। সো s যদি এখানে বসে, s তাকিয়ে আছে কোন দিকে, এইদিকে। সো যদি ও এইদিকে তাকিয়ে থাকে তাহলে s এর ডান পাশ কোনটা, এই পাশে। সো এই পাশে কে বসবে, r বসবে। s এর ডান পাশে নাকি r বসেছে, সো s কে বসালাম, তার ডান পাশে r বসালাম। ওকে ফাইন, বসাই দিলাম। দেন আমাকে বলছে who must sit next to r on r right side, এবার r এর ডান পাশে কে বসবে। সো r তো তাকিয়ে আছে এইদিকে, সো r এর ডান পাশটা কোনটা, এই ঘরটা। সো এই ঘরে কে বসবে এটা আমার কাছে জানতে চাই। এন্ড আমাদের ক্লু হিসেবে আমরা জানি যে ভাই r এর পাশে কে বসে, m বসে। r এর পাশাপাশি অফ কোর্স বসবে। r এর যেহেতু একটা পাশ ফিক্সড হয়ে গেছে, s বসে গেছে, সো r এর পাশ বাকি আছে এইটাই। সো এই ঘরে অবশ্যই কাকে বসাতে হবে, m কে বসাতে হবে। সো m is my correct answer. সো r এর পাশে কে বসে, m বসেছে। সো m হচ্ছে আমার a নাম্বার অপশনে। সো প্রথম আনসারটা হচ্ছে a। এবার আসে হচ্ছে 2 নাম্বার কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনটাতে আসি। সেকেন্ড কোশ্চেনটা আমাকে বলেছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ, which of the following is an acceptable sequence of negotiators around the table? সেই আগের মতো একটা কোশ্চেন আমরা পেলাম, নিচে কোনটা acceptable সিকোয়েন্স হবে যেটা নেগোশিয়েটর around the table। সো আমরা সেই আগের মতো দেখব, আমাদের একটা করে অপশন আমরা ক্লু ধরবো এবং ক্লু দিয়ে ধরে আমরা অপশনগুলোকে বাদ দিব। সো আমার অপশনগুলোকে আমি একটু লিখি এখানে। অপশন বলেছে এম এস আর টি পি ও, এম এস আর টি পি ও। দেন বলেছে এম এস টি পি আর ও, এম এস টি পি আর। সো আমরা অপশনগুলোকে দেখতে পাচ্ছি, আমার এখানে 5টা অপশন আছে। সো অপশনগুলো থেকে আমরা সেই আগের মতো পিওই মেথডে কাজটা করার চেষ্টা করব। আমার একটা টুল বলছে টি আর পি পাশাপাশি বসতে পারবে না। সো দেখি আমাদের টি আর পি পাশাপাশি কোথায় বসেছে। দেখো আমার এই নাম্বার অপশন কিন্তু টিপি পাশাপাশি বসেছে, সো এই বাদ। এবার টিপি আবার এখানে বসেছে, সো বি ও বাদ। তারপর টি আর পি পাশাপাশি আর কোথাও আছে না, কোথাও নেই। সো আমরা এই দুটো অপশন বাদ দিলাম। এবার এস আর এম পাশাপাশি বসতে পারবে না। এবার দেখি এস আর এম পাশাপাশি কোথায় আছে। এস আর এম পাশাপাশি কোথায় আছে, এখানে আছে, সো এটাও বাদ। এবার এস আর এম আর কোথায় পাশাপাশি বসে আছে, না এখানে নাই, এস আর এম এখানে রাখা হবে। এবার বলেছে আর আর এম পাশাপাশি অবশ্যই বসতে হবে। এবার দেখবো আমরা আর আর এম পাশাপাশি কোথায় বসে। ওকে, দেখি আর আর এম এখানেও পাশাপাশি বসছে, আর আর এম এখানেও পাশাপাশি বসছে। সো আমার কিন্তু দুটো অপশনই কারেক্ট। সো এখন আমার 3টা ক্লু থেকে আমি 3টা অপশন বাদ দিতে পারছি, বাট ডি আর ই থেকে একটাও কিন্তু এখনো বাদ দিতে পারিনি। সো অসুবিধা তাহলে কোথায়, আনসার তো ডেফিনেটলি একটাই হবে। নিশ্চয়ই কোথাও কোনো একটা ঝামেলা রয়েছে, রাইট? সো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো আমার এখানে একটা ক্লু ছিল টি আর পি পাশাপাশি বসতে পারবে না। সো সেগুলো আমরা কোথায় কোথায় পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম। ওকে, একটা জিনিস খেয়াল করো তো, আমার এই যেহেতু পাজলটা হচ্ছে একটা রাউন্ড টেবিল, সো রাউন্ড টেবিলের মধ্যে ডি আর ই কে আমি যদি এখানে বসাই তাহলে একটা কি জিনিস আসে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমার ডি নাম্বার অপশনে ই নাম্বার অপশনে বলেছে টি এস আর এম ও পি, টি এস আর এম ও পি। একটা মজার জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে টি এস আর এম ও পি কে সিরিয়ালি বসিয়েছি এবং ইন্টারেস্টিংলি দেখো এই যে এখানে টি আর পি কিন্তু পাশাপাশি চলে আসছে। দ্যাট মিন্স রাউন্ড টেবিল হচ্ছে এটা আমাদের আরেকটা নতুন কনসেপ্ট। সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা বেঞ্চে বসাই তাহলে এই প্রান্তে টি থাকে, ওই প্রান্তে টি থাকে, আমার সমস্যা হচ্ছে না, কারণ তারা দুজন আলাদা আলাদা বসে। বাট যদি সেটা একটা রাউন্ড টেবিলে হয় তাহলে তারা ঘুরে আবার কি করে আসছে, পাশাপাশি চলে আসছে। ইন দ্যাট কেস এই সেন্সের কারণে আমার এই টি আর পি পাশাপাশি যদি বসতে পারবে না, সো ইন দ্যাট কেস আমার ই নাম্বার অপশনটা আসলে কাটা। সো ডি ইজ মাই কারেক্ট আনসার। ওকে, সো পরের কোশ্চেনটা আসি। পরের কোশ্চেনটা আমাকে বলেছে, স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, বলেছে if m sits next to p, m যদি p এর পাশে বসে, which of the following is a complete and accurate list of those who can sit next to p on p's other side? বলেছে m যদি p এর পাশে বসে, আমাদের কিন্তু ডানে বামে কোনো কথা বলে না, সো m এর পাশাপাশি বসে এই কথাটা আমাকে বললো। দেন আমার কাছে জানতে চাইছে যে ভাই p এর অপর সাইডে, বাকি যে সাইডটা আছে সেই সাইডে আর কে বসতে পারবে। সো ফর एग्जांपल আমি এখানে m কে বসালাম, এখানে p কে বসালাম, এন্ড সো এইটা আমি যদি m আর p কে বসানোর পরে এই p এর এই পাশে যেটা m আছে, p এর অপর একটা সাইড আছে, সেই সাইড, এই সাইডটাতে কে বসবে এটা আমার কাছেও জানতে চেয়েছে। সো আমরা এটা কিভাবে সলভ করব আমরা এটা দেখার চেষ্টা করি। দেখি আমার এইখানে যদি m বসে থাকে, সো আমরা জানি যে r আর m অবশ্যই পাশাপাশি বসে। সো m যদি এখানে হয় r কে আমার ডেফিনেটলি এই জায়গা দিতেই হবে। ওকে,
সো আমার এখন ঘর বাকি আছে আর তিনটা। সো এই তিনটা ঘরের মধ্যে দেখি আমরা কিভাবে আনসারটা করি। দেখো আমার যেহেতু আর আর এম ওখানে বসে গেছে, সো পি এই জায়গায় বসবে। সো এই জায়গাতে কিন্তু আমি টি কে দিতে পারবো না। একটা জিনিস খেয়াল করি, এখানে এস আর এম ও পাশাপাশি বসবে না, এস আর এম পাশাপাশি বসার কোনো সুযোগ নেই, টি আর পি ও পাশাপাশি বসবে না। সো এই ঘরটাতে আমি টি কে দিতে পারবো না, এটা দিতে পারবো না। বাট আমার কাছে তো জানতে চাইছে যে কাকে দেওয়া যাবে, রাইট? সো কাকে দেওয়া যাবে সেটার জন্য আমরা কি করতে পারি, আমার যে বাকি আছে কারা কারা, আর এম পি কে বসাইছি, আর এম পি কে বসাইছি, ও এস টি, এই তিনজন বাকি আছে। সো এই তিনজনকে আমি এখানে বসানোর চেষ্টা করব। সো এই তিনজনকে যদি আমি এখানে বসানোর চেষ্টা করি, টি তো এই জায়গা হবেই না। সো এই জায়গা কি আসতে পারে, আসতে পারে ও। এখানে যদি আমি ওকে দেই তাহলে এস আর টি বসাতে হবে। এস আর টি কোথায় যেতে পারে, এখানে এস আসতে পারে, এখানে টি আসতে পারে, রাইট? সমস্যা হচ্ছে না। অথবা আমি এই ঘরের মধ্যে ওকে না দিয়ে এস কে দিতে পারি, তাহলে এই জায়গায় কি আসবে, ও আসবে। সো এই ঘরটার জন্য আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে এস ও কারেক্ট, ও কারেক্ট। সো যেহেতু তিনটা ঘর, তিনটা ঘরের মধ্যে একজন বসতে পারবে না এই ঘরটাতে, বাকি দুজন যে কোনো দুজনই বসতে পারতেছে, দ্যাট মিন্স ও এস টি থেকে আমি ও এবং এস কে দুজনকে এখানে বসাতে পারতেছি, শুধুমাত্র টি কে ছাড়া। সো আনসার ইজ ও এবং এস, দুজনই আনসার। দেখো একটু অপশনের মধ্যে ভালো করে খেয়াল করো, অপশনের মধ্যে কিন্তু তোমার ও আছে এবং ও এস ও আছে। সো আমরা কিন্তু কখনোই ও কে আনসার করব না, ও ইজ কারেক্ট, বাট ও এবং এস এরা দুজন কিন্তু মোস্ট কারেক্ট। সো ও আর এস টা আমাদেরকে আনসার হিসেবে নিতে হবে। ওকে, এবার আসি হচ্ছে আমরা পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনটা বলেছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইফ টি সিটস নেক্সট টু এম এন্ড এস সিটস নেক্সট টু আর, টি যদি এম এর পাশে বসে এবং এস যদি আর এর পাশে বসে, টি বসেছে এম এর পাশে, এস বসেছে আর এর পাশে। ওকে, সো আমি বসাই দিলাম টি এম এর পাশে বসেছে এবং এস আর এর পাশে বসছে। সো যদি এখানে এম হয়ে থাকে তার পাশে অবশ্যই আর আসবে, যেহেতু আর আর এম একসাথে বসতে চায়, বসবে। সো টি পাশে এম বসলো, এম এর পাশে আর বসলো, এবং আমাকে বলেছে যে আবার এস বসেছে আর এর পাশে। সো আর যদি এখানে হয় তাহলে এস কোথায় যাবে, ডেফিনেটলি এই জায়গায়। তো বসালো। দেন আমার কাছে জানতে চেয়েছে হুইচ অফ দ্য ফলোইং নেগোশিয়েটরস মাস্ট সিট নেক্সট টু এস, এস এর ঠিক পাশে এই ঘরটাতে কে বসবে। সো আমার এখন বাকি আছে কারা, বাকি আছে ও এবং পি। সো যদি ও আর পি বসে থাকে তাহলে এই ঘরে তো আমি অবশ্যই পি কে দিতে পারবো না, কারণ এখানে টি আছে। টি আর পি যেহেতু পাশাপাশি বসতে পারবে না, সো ডেফিনেটলি এই ঘরে কাকে দিতে হবে, ওকে দিতে হবে, আর এই ঘরে কাকে দিতে হবে, টি কে দিতে হবে। সো এস এর পাশে কে বসলো, টি বসলো। সো টি ইজ মাই কারেক্ট আনসার। ওকে, এবার পরের কোশ্চেনটা আসি। পরের কোশ্চেনটা বলেছে, ইফ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেনটা, if t sits directly across the table from o, t যদি ঠিক অপোজিটে, o এর অপোজিটে বসে। সো t কে আমি বসাবো, তার ঠিক অপোজিটে o কে বসাই দিব, সেটা যে কোনো দিকে হতে পারে। তো আমি ধরে নিচ্ছি আমার t এখানেই আছে, তার ঠিক অপোজিটে কে বসবে, ও বসবে। ওকে, দেন বলেছে who must sit on either side of p, এবার বলেছে p এর পাশে, p এর যে কোনো পাশে, সেটা ডান পাশে হোক বাম পাশে হোক, p এর যে কোনো পাশে কে বসতে পারবে। সো টি কে বসাবো, তার অপোজিটে ও থাকবে, এই দুটো আমার ফিক্সড হয়ে গেল। এখন পি এর দুই পাশে কে বসতে পারবে সেটা আমার কাছে জানতে চাই। সো এটা আনসার করার জন্য আমরা কিভাবে চিন্তা করব, আমরা ব্রেনটাকে একটু অন্যভাবে ডাইভার্ট করি। সেটা কি রকম, যে তোমার চারটা ঘর বাকি আছে, চারটা ঘরের মধ্যে কারা কারা বসবে, চারটা ঘরের মধ্যে বসবে এম, পি, আর, এস, এই চারটা, রাইট? আর এই চারজনের মধ্যে চারটা ঘর যেহেতু চারজনের জন্য বরাদ্দ আছে, সো চারজনের মধ্যে এই দুজন কিন্তু আবার এক জোড়া, আর আর এম কিন্তু অবশ্যই পাশাপাশি বসবে। সো আমি ধরে নিচ্ছি আর আর এম এই পাশে বসবে। সো আর যদি এখানে দেই তাহলে এম এখানে চলে আসবে, তুমি চাইলে এখানে এম এখানে আর দিতে পারো, নো প্রবলেম। সো তারপর থাক বাকি আছে কারা, পি আর এস। এই পি আর এস কে আমার বসাতে হবে। সো পি আর এস কে যদি বসাইতে হয় তাহলে অফ কোর্স আমি এই জায়গায় পি দিতে পারবো না, কারণ এখানে টি আছে, টি এর পাশে পি বসতে পারবে না। সো এখানে কি আসবে, এস আসবে, আর এখানে পি আসবে। সো আমার কাছে জানতে চেয়েছিল যে এর পি এর দুই পাশে কারা বসবে। সো আমি দেখতে পাচ্ছি পি এর দুই পাশে কারা কারা বসছে, ও বসেছে এবং এস বসেছে, রাইট? ওকে, ফাইন। এখন আমি তো আর আর এম কে এই পাশে বসিয়েছি, আর এম কে যদি আমি এই পাশে বসাতাম তাহলে কি হতো সেটা আমার একটু চেক করা দরকার আছে। সো এবার আমি আর আর এম কে এই পাশে বসিয়ে দেখি কি হয়। এবার আমি আর আর এম কে এই পাশে বসাই, দিলাম এখানে আর, এখানে দিলাম এম। সেই একই কাহিনী, যেহেতু এখানে আর এম কে বসাইছি, সো টি এর এই পাশে কিন্তু এখন আর পি বসা যাবে না। সো বসাতে হবে কাকে, অবশ্যই এস কে, আর এখানে কাকে বসাতে হবে, অবশ্যই টি কে। সো সেই পি এর দুই পাশে কাকে বসানো হচ্ছে, ও আর এস কে।
সো আমরা আসলে অ্যাকচুয়ালি আনসার পেলাম কাকে, যে পি এর দুই পাশে আমরা ও এবং এস এই দুজনকে বসাতে পারবো, পি এর দুই পাশে বসাতে। সো অপশন নাম্বার ডি ইজ মাই কারেক্ট আনসার।